রাত 12টা। ঈশা, আর কত দৌড়াবো? আল্লাহ প্লিজ এই অসভ্যগুলোর হাত থেকে রক্ষা করো। যে করেই হোক না কেন এই প্রমাণটাকে হাতছাড়া করা যাবে না। এর মধ্যে যে হাজারো মানুষের প্রাণ জড়িয়ে আছে, একে কিছুতেই ওদের হাতে দিল চলবে না। নিজের জীবন গেলে যাক, তবুও যেন এই প্রমাণ মিস্টার লিরিকের হাতে তুলে দিতে পারি। ঈশা এগুলো ভাবতে ভাবতেই এক চিপায় গিয়ে লুকাল। গুন্ডাগুলো এদিক ওদিক করে রিফাকে খুঁজতে লাগল। ঈশা চুপটি করে এক কোণে বসে আল্লাহকে ডাকতে লাগল যেন এদের হাতে কিছুতেই ধরা না পড়ে। গুন্ডাগুলো অনেক খুঁজেও ঈশাকে পেল না। তারপর ওদের ভাষায় ওরা বলতে লাগল, একজন কি রে, মেয়েটা কোথায় উধাও হয়ে গেল? আরেকজন আশেপাশেই আছে, খুঁজ ভালো করে, নইলে আমাদের নিস্তার নেই। বলেই ওরা অন্যদিকে চলে গেল। ঈশা হাফ ছেড়ে বাঁচল। গুন্ডাগুলো চলে যেতে ঈশা বেরিয়ে আসল। কিছুদূর হাঁটতেই পিছনে তাকিয়ে দেখল আবার সেই গুন্ডাগুলো তার পেছনে আসছে। এতে ঈশার বুঝতে বাকি রইল না এটা ওদের ঈশাকে ধরার একটা ফাঁদ ছিল। আর ঈশা সেটা না বুঝেই তাদের ফাঁদে পা দিয়েছে। আবার ঈশা দৌড়াতে লাগল। গুন্ডাগুলোও পিছে পিছে আসতে লাগল। দৌড়াতে গিয়ে ঈশা পা পিছলে কাদায় পড়ে গেল। এতে ওর মাস্ক সহ পুরো শরীরেই কাদা লেগে গেল। তবুও হার না মেনে উঠে আবার দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে রাস্তায় চলে আসল। এই নির্জন রাস্তায় কাউকে পাচ্ছে না যে কারো কাছে সাহায্য চাইবে। ঈশাও হাঁপিয়ে গেছে অনেকটা। হঠাৎ ঈশা পিছে তাকিয়ে দেখল একটা গাড়ি তার দিকে ধেয়ে আসছে। ঈশা চোখ বন্ধ করে সেখানেই দাঁড়িয়ে রইল। আরেকটুর জন্য ঈশা গাড়ির নিচে পড়া থেকে বেঁচে গেল। ঈশা চোখ মেলে দেখল তার সামনে একটা ব্ল্যাক কালার কার, আর সামনে ড্রাইভার বসে আছে। ঈশা, পেছনে নিশ্চয়ই মালিক বসে থাকবে, তার কাছে হেল্প চাই, দেখি হেল্প করে কিনা। যেই ভাবা সেই কাজ। ঈশা গাড়ির পেছনের সিটের জানালার কাছে টোকা দিল। সাথে সাথেই কাঁচটা খুলে গেল। সামনের মানুষটার দিকে তাকিয়ে ঈশা অবাক। সে কাকে দেখছে? কারণ গাড়িতে যিনি বসে আছে তিনি থাইল্যান্ডের নামকরা টপ 1 বিজনেসম্যান অর মডেল রিয়ান হার্স। ঈশা এত কিছু না ভেবে রিয়ানকে ইংলিশে বলল, ঈশা প্লিজ আমাকে বাঁচান, কিছু গুন্ডা আমার পিছে পড়েছে। রিয়ান, আর ইউ মেড? আমি কেন আপনাকে সাহায্য করতে যাব? ঈশা প্লিজ হে। যখন ঈশা বলতে চাইল তখন হঠাৎ খেয়াল করল গুন্ডাগুলো জঙ্গল থেকে বেরিয়ে এসেছে আর ঈশাকেই খুঁজছে। তাই ঈশা আর রিয়ানের অনুমতি না নিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল এবং লুকিয়ে পড়ল। রিয়ান, আরে আরে কি করছেন আপনি? এভাবে কেউ ঢুকে পড়ে? আর আপনার পোশাকের অবস্থাও কত বিশ্রী। ঈশা প্লিজ এদের হাত থেকে আমায় বাঁচান প্লিজ। হাত জোর করে মিনতি করতে লাগল ঈশা। ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে মিনতি করল। রিয়ান ঈশার দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবলেন এবং বললেন, রিয়ান, ওকে, আমি তোমায় হেল্প করব। ঈশা এতে খুশি হল। ঈশার মুখে এখনো মাস্ক। ওই লোকগুলো গাড়ির কাছে এসে ঈশার মতো করেই জানালার কাছে টোকা দিল। রিয়ান কাঁচ খুলে দিল এবং এমন ভাব করল যে সে কিছুই জানে না। তারপর ওরা ওদের ভাষায় রিয়ানকে জিজ্ঞেস করল, লোকগুলো, স্যার, এখান দিয়ে একটা মেয়ে যাচ্ছিল, আপনি কি তাকে দেখেছেন? রিয়ান, না, দেখিনি। আরেকজন, তাহলে এত রাতে এখানে কি করছেন? রিয়ান, ইটস নান অফ ইউর বিজনেস। রেগে লোকটা, আরে চুপ, এখানে উনি থাকলে আমাদের কি, স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড। রিয়ান, ইটস ওকে। লোকটি, ওকে, থ্যাঙ্কস বলেই ওরা অন্যদিকে চলে গেল। আর রিয়ান কাঁচটা লাগিয়ে দেয়। ঈশা লুকিয়ে থাকায় গুন্ডাগুলো তাকে দেখতে পায়নি। ঈশা, থ্যাংক ইউ সো মাচ আমায় এদের হাত থেকে বাঁচানোর জন্য। রিয়ান, ইটস ওকে। এখন বলো, তোমার আর কোনো হেল্প লাগবে?
ঈশা বেশি লাগবে না, আপনি শুধু আমাকে এই জঙ্গলের রাস্তা থেকে বের করুন। মেইন রোডে গিয়ে নামিয়ে দিয়েন, আমি সেখান থেকে ট্যাক্সি করে আমার গন্তব্যে চলে যাব। রিয়ান ফোন বের করে ঘড়ির টাইম দেখল এবং বলল, রিয়ান এখন রাত 1:39 বাজে, আপনি কি করে ট্যাক্সি পাবেন? আর আপনার পোশাকও তো নোংরা হয়ে আছে। ঈশা, ওইটা আপনাকে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিতে পারব। রিয়ান, ওকে, তোমার যা ইচ্ছে। রিয়ান ভুল করে বাংলা বলে ফেলল। বাংলা বলায় ঈশা অবাক চোখে রিয়ানের দিকে তাকাল। ঈশা, তার মানে আপনি বাঙালি? অবাক হয়ে। রিয়ান, তুমিও? অবাক হয়ে। ঈশা, যা। রিয়ান, তাহলে তো ভালোই হলো, তাহলে যাওয়া যাক। ঈশা, হ্যাঁ অবশ্যই। হেসে হাসিটা মাস্কের ভেতরেই রইল। রিয়ান, ড্রাইভার চলো। ড্রাইভার, হোয়াট আর ইউ সেইং স্যার? ভ্যাবাচেকা খেয়ে। রিয়ান, ওপস সরি, ইউ ক্যান গো নাও। ড্রাইভার, ওকে স্যার। বলেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। ঈশা সেভাবেই বসে রইল আর এদিক ওদিক তাকাতে লাগল। এতে রিয়ান জিজ্ঞেস করল, রিয়ান, কি ব্যাপার, ওখানে কেন বসে আছো? সিটে বসছ না কেন? ঈশা, জায়গাটা আমার জন্য কোনো মতেই সেফ না, তাই এখান থেকে উঠতে পারবো না। বাই চান্স যদি কেউ দেখে ফেলে আমার নিস্তার নেই। রিয়ান, ওরা কেন তোমায় ধরতে চাইছে? ঈশা, মারতে। রিয়ান, হোয়াট? অবাক হয়ে চিল্লিয়ে। ঈশা, যা বলেছি তাই। রিয়ান, কিন্তু কেন? অবাক হয়ে। ঈশা, ক্ষমা করবেন, এখন আমি কাউকে কিছুই বলতে পারবো না। রিয়ান, ওকে, তোমায় জোর করব না। ঈশা, থামান, এখানেই নামবো আমি। রিয়ান, কিন্তু আশেপাশে তো কোনো ট্যাক্সি তো দূর, কোনো জনমানুষও নেই। ঈশা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল। সত্যিই তো কোনো ট্যাক্সিও নেই। আর ট্যাক্সি না থাকলে মিস্টার লিরিকের কাছে যাবই বা কি করে? এই প্রমাণটা তো আজকেই দিতে হবে। রিয়ান, কি হলো, কি ভাবছ? ঈশা, আচ্ছা, আপনি আমায় এই ঠিকানায় নিয়ে যেতে পারবেন? রিয়ান, হ্যাঁ অবশ্যই। ঈশা, জি ধন্যবাদ আপনাকে। রিয়ান, ওখানে কি আপনার বাসা? ঈশা, না। রিয়ান, তাহলে এত রাতে ওখানে কেন যাচ্ছেন? ঈশা, কাজ আছে। রিয়ান, কাজ, তাও এই রাতে? অবাক হয়ে। ঈশা, সেটা আপনাকে ভাবতে হবে না। রিয়ান, ওকে, এজ ইউর উইশ। এরপর আর দুইজন এর মধ্যে কোনো কথাই হয়নি। এইদিকে মেয়েটা কে পেলে? না, বসো, হাতছাড়া হয়ে গেছে। হোয়াট স্টুপিড, কি করে হাতছাড়া হলো? রেগে চিল্লিয়ে। জানি না, বসো, হঠাৎ চোখের সামনে থেমে উধাও হয়ে গেল। স্টুপিড, উইটা একটা মানুষ, কোনো অদ্ভুত প্রাণী না যে চোখের সামনে থেকে উধাও হয়ে যাবে। বসো, আমরা তো চেষ্টা করেছি। একটা সামান্য মেয়েকে তোমরা ধরে এনে আমার সামনে আনতে পারলে না, আবার তর্ক করছো। কিছু বলল না। তোমাদের ইচ্ছে করছে স্টুপিড সবগুলা। সরি, বসো। আর কথা না বলে ফোন কেটে দিল। রিয়ান ড্রাইভারকে চোখের ইশারা করতেই গাড়ি থামিয়ে দিল আর ঈশা ধন্যবাদ দিয়ে চলে গেল। রিয়ানারে, তোমার নামটা যা চলে গেল। মেয়েটা সত্যিই অদ্ভুত, কোনো কথাই তেমন বলতে চায় না। কি জানে এই মেয়েকে মারতে চায়, আর মেয়েটার পুরো চেহারাও দেখতে পারলা না। ড্রাইভার, গো নাও। ঈশা চারদিকে ফিরে ফিরে দেখতে লাগল। কেউ আছে কিনা সেটা। চারপাশে ঘুরে ফিরে তাকিয়ে অবশেষে মিস্টার লাকিনের বাসায় পৌঁছাল ঈশা। বিল্ডিংয়ের 8ম ফ্লোরে মিস্টার লাকিন থাকে। ঈশা লিফটে করে 8ম ফ্লোরে গেল এবং সেখানে যেয়ে মিস্টার লাকিনের দরজায় নক করল। কিছুক্ষণের মধ্যেই একজন মহিলা দরজা খুলে দিল। মহিলাটি মিসেস লাকিন। ঈশা তাকে থাইল্যান্ডের ভাষায় বলল, ঈশাসান সামরাত পহাব কব ক্রুদিমাই। আমি কি স্যারের সাথে দেখা করতে পারি? মিসেস লাকিনখা মানে নেন।
অবশ্যই ভেতরে এসো। মহিলার অনুমতি পেয়ে ভেতরে ঢুকল ঈশা। বাংলাদেশের মতো ওদের দেশের তেমন কোনো মিল নেই। রাত 1-2টার সময়ে কোনো মেয়ে বাইরে থাকা কোনো ব্যাপারই না। ভেতরে এসে দেখে মিস্টার লাকিন তার স্টাডি রুমে বসে বই পড়ছেন। বই থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকালেন। ঈশাকে দেখেই বই রেখে এক প্রকার দৌড়িয়ে আসলেন মিস্টার লাকিন। মিস্টার লাকিন মিলাক লামথুন মাই, প্রমাণ পেয়েছ? ঈশা ছাই সাস্ট্রাকচার। হ্যাঁ প্রফেসর, বলেই ঈশা প্রমাণটা মিস্টার লাকিনের দিকে এগিয়ে দিলেন। লাকিন পুরোটা দেখে বললেন, মিস্টার লাকিন লাকথুন থি সবরবুন বেব, একদম পারফেক্ট প্রমাণ। ঈশা থ্যাঙ্কস প্রফেসর। মিস্টার লাকিনচা থা সাংয়ারিং দি, এখন কি করবা? ঈশা ক্লাব বান, বাসায় যাব। মিস্টার লাকিন খুম ছামি দি ট্যাক্সি চন্ডুক, এত রাতে কোনো ট্যাক্সি তো পাবে না। ঈশা পিসা মেলপো মাই থাং খাংওয়েল কাব খুন, পাবো প্রফেসর, আপনি চিন্তা করবেন না। মিস্টার লাকিন ছান মাই সামরাত চাক খুন পি খন দিও, আমি তো তোমাকে একা ছাড়তে পারি না। ঈশা ইটস ওকে প্রফেসর, আই উইল সেভ মাই সেলফ। মিস্টার লাকিন মাই খুন খাবো রথ খাং ছাং, না তুমি আমার গাড়ি করে যাও। ঈশাবাট প্রফেসর, মিস্টার লাকিন নো মোর এক্সকিউজ, আর থাই ল্যাঙ্গুয়েজ ইউজ করব না, দাঁত ভেঙ্গে যায়। ঈশা আর কিছু বলল না। ওনার গাড়ি করেই সে রাতে ঈশা বাসায় চলে আসে। বাসায় এসে শাওয়ার নিয়ে জামাকাপড় ওয়াশিং মেশিনে ধুয়ে নিল। সূর্য উঠে গেছে। ঈশা সারা রাত একদমই ঘুমাতে পারেনি, তাই ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারবে না, কারণ আবারও ওর ডিউটি আছে। ও হ্যাঁ, আপনাদের তো গল্পের নায়িকার পরিচয়টাই দিলাম না। ঈশা হল গল্পের নায়িকা। ব্যাংককের ছোট একটি শহরে থাকে। ছোটবেলায় মা মারা যায় আর বাবা 2 বছর আগে। ঈশার জন্ম ব্যাংককেই। বাবা মা বাঙালি, তাই সেও বাংলা ভাষায় কথা বলে, কিন্তু অনেক ক্ষেত্রেই এই থাই ভাষার প্রয়োজন হয়, তাই সেটাও শিখে নিয়েছে। সেখানকার কালচারেই ঈশা বড় হয়েছে। অনেক কষ্টে লেখাপড়া করেছে ঈশা। বাবাই ছিল ঈশার সবকিছু, কিন্তু তার বাবাও তাকে একা করে চলে গিয়েছে। রিফার বাবার শেষ স্মৃতি রিফার ছোট্ট বাসাটাই। আর রাতের যে প্রমাণটার কথা হচ্ছিল সেটা অনেক বড় ক্রাইমের ছিল। সেটা রিফা দায়িত্ব নিয়ে প্রমাণটা জোগাড় করেছে। এরপর পড়তে থাকুন, সব বলে দিল তো হবে না। ঈশা ছোট একটা জব করে। ঈশা রাধার সময় পায়নি, তাই কোনো রকম কাপ নুডলস খেয়ে রেস্টুরেন্টে চলে আসে। হ্যাঁ, ঈশা একটি রেস্টুরেন্টের ওয়েটার হিসেবেই কাজ করে, সকাল 10টা থেকে বিকাল 5টা। কাল ঈশা রেস্টুরেন্টের কাজ সেরেই প্রমাণ জোগাতে গিয়েছিল। বেচারি অনেক টাত, তাই ঘুমে বারবার দুলছে। এই ঈশার দুলুনি দেখে রাতিকু বলতে লাগল, থাই ল্যাঙ্গুয়েজেই বলল, রাতিকু তুমি ঠিক আছো ঈশা? ঈশাইয়ে শাম অলরাইট। রাতিকু আই থিঙ্ক তোমার ঘুম আসছে, আমি কফি বানিয়ে আনছি, ওয়েট। ঈশা আরে নানা রাতিকু, বললাম তো আমি ঠিক আছি, কফি বানানোর কোনো প্রয়োজন নেই। রাতিকু তুমি ভালো করেই জানো মেম কি রকম। মেম দেখলে বড় গন্ডগোল হয়ে যাবে, তাই যা বলছি তাই করো। মেম ওর কথা শুনে ঈশা চুপসে গেল, কারণ ওদের মেম অনেক রাগী এবং বদমেজাজি। একটু এদিক ওদিক হলেই রাগারাগি শুরু করে দেয় এবং জবটা করতে দেয় না। তেমন কেউই টিকে থাকতে পারে না মেমের মেজাজের জন্য। যারাও টিকে তারা ভয়ে ভয়ে থাকে, যেমন ভয় ঈশাও পাচ্ছে। তবে ঈশা আর রাতিকুই একমাত্র মেয়ে যারা গত 1 বছর ধরে এখানেই আছে। রাতিকু কিছুক্ষণের মধ্যেই কফি এনে ঈশাকে দিল। ঈশা চুপচাপ সেটা খেয়ে নিল। খাওয়ার পর ঈশা রিল্যাক্স ফিল করতে লাগল। হঠাৎ টিভির নিউজে সবাই যা দেখল তাতে সবাই খুশিতে মেতে উঠল এবং রিফারও মুখে হাসি ফুটল। ঈশা,
আল্লাহ তোমার দরবারে অসংখ্য শুকরিয়া। আমি পেরেছি আমার কথা রাখতে। ইয়েস। টিভিতে নিউজে বলল, এতদিনে দেশবাসী যে আতঙ্কে ছিল সেটা থেকে এখন সবাই মুক্ত। কারণ যে আমাদের ধ্বংস করতে চেয়েছিল সেই আতঙ্কবাদী সকল প্রমাণসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এবং আদালত তাকে তার কুকর্মের জন্য ফাঁসির রায় দিয়েছে। তারপর টিভিতে মিস্টার লাকিনকে দেখালো কারণ কেসটা তার হাতেই ছিল। ওনার থেকে দায়িত্ব নিয়েই প্রমাণ জোগাড় করেছে এবং তা মিস্টার লাকিনের হাতে সঠিক সময়ে পৌঁছিয়ে দিয়েছে। মিস্টার লাকিনকে একজন জার্নালিস্ট প্রশ্ন করল, জার্নালিস্ট স্যার, আপনি এত বড় প্রমাণ কি করে পেলেন? মিস্টার লাকিন একজন এই প্রমাণের দায়িত্ব নিয়েছে আর সেই তার জীবনের ঝুঁকি নিয়ে এত বড় প্রমাণ জোগাড় করেছে। আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ। আমার এবং পুরো দেশবাসীর তরফ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বলেই উনি আর কিছু না বলে জার্নালিস্টদের ইগনোর করে তার গাড়িতে করে চলে গেল। ধন্যবাদে ঈশা অনেকটাই খুশি হল কিন্তু কাউকে প্রকাশ করল না। নিউজ দেখার পর ঈশা তার কাজে মন দিল। হঠাৎই মেম আসলো এবং কাস্টমারদের বলতে লাগল, ম্যাম আপনাদের আর কিছু লাগবে? সব ঠিক সময়ে পরিবেশন করতে পেরেছে তো? কাস্টমার, না, সব ঠিক সময়েই পেয়েছি ম্যাম। থ্যাঙ্কস স্যার আসার জন্য। বলেই মেম ঈশাদের দিকে যেতে লাগল। ঈশা অর্ডার নিচ্ছিল, তখন অর্ডার নিয়ে ম্যামের কাছে যায়। ম্যাম, কি ঈশা সব ঠিকমতো করেছ তো? ঈশা, ইয়েস মেম। ম্যাম, গুড গার্ল। বলেই মেম অন্যদিকে চলে গেল। এই দিকে, রিয়ান, উঠো। আর কত ঘুমাবি? রিয়ান, আর একটু ঘুমাতে দে না বোন। ঘুমের ঘোরে। রাইনা, আর কত ঘুমাবি? তোর না অফিস আছে, দেরি হয়ে যাচ্ছে তো। অফিসে কথা শুনে রিয়ান লাফ দিয়ে উঠল। রিয়ান, কয়টা বাজে? রাইনা, 10:48। রিয়ান, ওয়াট? রাইনা, ওয়াট? আমি তো তোকে কতক্ষণ ধরেই ডাকছি। রিয়ানও, হাপু 12টায় ইম্পর্টেন্ট মিনিং, আর তুই এখন ডাকছিস? রাইনা, আমি তোকে এখন না 2 ঘন্টা ধরে ডাকছি। রিয়ানও, গড। বলেই দৌড়ে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। রাইনা, এই ছেলেকে নিয়ে আর পারি না। প্রতিদিন রাতে লেট করে বাড়ি ফিরবে আর সকাল হলেই তাড়াহুড়ো ধুরর। বলেই রাইনা সার্ভেন্ট দিয়ে রুম গুছিয়ে নিল। রিয়ান ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেল। আমাদের গল্পের হিরোর নাম রিয়ান হার্স। থাইল্যান্ডের নামকরা টপ বিজনেসম্যান এবং মডেল। রিয়ান এত বড় বিজনেসম্যান হয়েও তেমন অহংকার নেই। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যেমন ঠিক তেমনটাই রিয়ান এর মধ্যে বিদ্যমান। কারণ এই অহংকারের জন্যই সে তার হাসিখুশি পরিবারটাকে হারিয়েছে। তবে রাগ আছে ওর মধ্যে। রিয়ান আর তার বোন রাইনা, 2 ভাইবোন একসাথেই থাকে। রাইনা বিয়ে করেছে, বাট ওর হাজবেন্ড প্যারিসে থাকে। ওখানেই তার বিজন্যাস। রাইনাকে নিতে চেয়েছিল, বাট রিয়ান এখানে একা হয়ে যাবে ভেবে যায়নি। যতই হোক কলিজার ছোট ভাই বলে কথা। তাই রাইনা তার ভাইয়ের সাথেই থাকে। তার মায়ের মতো করে রিয়ানকে আগলে রাখে। এনিওয়েস, এর পরেরটা আস্তে আস্তে জানতে পারবেন। ঈশা প্রায় অনেকক্ষণ কাজ করল। লাঞ্চ ব্রেকে চুপচাপ বসে আছে রাতিকু ঈশার সামনে। এমন সময়ই ম্যাম দৌড়িয়ে এসে বলল, ম্যাম তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের রেস্টুরেন্টে টপ বিজনেসম্যান আর তার ক্লায়েন্টরা আসছে। ঈশা, ওকে ম্যাম। তারপর সবাই মিলে একটু গোছগাছ করে নিল। ঈশা এখনো জানে না যে রিয়ান আসবে। কিছুক্ষণের মধ্যেই 2টা সাদা কার এবং 2টা কালো কার রেস্টুরেন্টের সামনে এসে পার্ক করল। তারা রেস্টুরেন্টে ঢুকতেই সবাই ওয়েলকাম স্যার বলে উঠল। ঈশাও করল, তারপর মাথা উঠিয়ে দেখে রিয়ান। রিয়ানকে দেখে তো ঈশা অবাক। পালানোর চেষ্টা করলে পরক্ষণেই মনে পড়ে তাকে তো রিয়ান দেখেনি। তাই ঈশা হাফ ছেড়ে বাঁচল। রিয়ান ভেতরে গিয়ে এক কোনো অগেল। বডিগার্ডসরা চেয়ার টেনে দিতেই রিয়ান এবং তার ক্লায়েন্ট বসে পড়ল।
ক্লায়েন্ট রিয়ানকে ইংলিশে জিজ্ঞেস করল, ক্লায়েন্ট মিহার সেই রেস্টুরেন্টটা কি আপনার? রিয়ান, না, আমার আন্ডারে আছে, কিন্তু এর মালিক অন্য কেউ। ক্লায়েন্টও, তা ডিলের ব্যাপারে ডিসকাস করা শুরু করি? রিয়ান, ইয়াস সিউর। তারপর দুইজন আলোচনা করতে লাগল। ঈশা একটু দূরে কাজ করছিল, তখনই ঈশার কাছে একজন বডিগার্ড আসল। বডিগার্ড 2 কাপ কফি পাঠিয়ে দিন। ঈশা, ওকে স্যার। বডিগার্ড চলে গেলে ঈশা তাড়াতাড়ি করে কফি বানিয়ে রাতিকুকে ধরিয়ে দিল। রাতিকু অবাক হয়ে বলল, রাতিকু আমাকে ধরিয়ে দিল কেন? অবাক হয়ে ঈশা, কারণ কফিটা ওনাদের তুমি দিয়ে আসবে। রাতিকু, পাগল নাকি? এখানে আমার অনেক কাজ আছে, এগুলো ফেলে যেতে পারবো না। ঈশা, আমি এদিকটা সামলে নিতে পারবো, তুমি যাও। রাতিকু, এটা কখনোই সম্ভব নয়। ঈশা, কেন? রাতিকু, ম্যাম আমায় কাজটা দিয়েছে, এখন যদি এসে দেখে আমার জায়গায় তুমি কাজটা করছো তাহলে আমার চাকরি শেষ। না বাবা, তুমিই যাত, আমি আমার চাকরি হারাতে পারবো না। ঈশা এবার কি করবে বুঝতে না পেরে শেষে বাধ্য হয়ে কফিটা নিয়ে রিয়ানের সামনে গেল। রিয়ান না তাকিয়েই বলল, রিয়ান, এখানে রাখো। ঈশা, ওকে স্যার। ঈশার কণ্ঠ শুনে রিয়ান ঈশার দিকে তাকালো ভ্রু কুঁচকে। রিয়ান, কণ্ঠটা কোথায় যেন শুনেছি, খুব চেনা চেনা লাগছে। তারপর গভীর দৃষ্টিতে ঈশার চোখ আর চেহারাটা দেখল। ঈশাকে দেখে রিয়ান মুগ্ধ হয়ে গেল। ক্লায়েন্ট মিস্টার হার্স? ঈশা তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ল। রিয়ান, হুম বলুন। ক্লায়েন্ট, তা ডিল ফাইনাল তো? রিয়ান, ইয়া অফকোর্স। ক্লায়েন্ট, থ্যাঙ্কস মিস্টার হার্স। হাত মিলিয়ে রিয়ান, ইটস মাই প্লেজার। ক্লায়েন্ট, তা আমি এখন যাই? রিয়ান, হ্যাঁ অবশ্যই। তারপর ক্লায়েন্ট চলে গেল। আর রিয়ান সেখানে বসে বসে ভাবছে ঈশার কথা। তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল কাল রাতের মেয়েটার, মানে ঈশার কথা। রিয়ান, ওয়েট, কাল রাতের মেয়েটার কণ্ঠ আর এই মেয়েটার কণ্ঠ তো প্রায় একই। আর চোখগুলোও তো তেমনই। তার মানে কি কালকে রাতের মেয়েটাই এই মেয়ে? এইসবই ভাবছিল, আর তখনই রিয়ানের বডিগার্ড জেইফ বলে, জেইফ স্যার যাবেন না? রিয়ান, হুম, আগে আমার কথা মন দিয়ে শোনো। জেইফ, ইয়েস স্যার বলুন। রিয়ান, যেই মেয়েটা আমাদের কফি দিয়ে গেল সেই মেয়েটার সকম ইনফরমেশন আমার চাই। জেইফ, ওকে স্যার। রিয়ান, নাও চলো। ঈশা দৌড়িয়ে কিচেনে এসে হাঁপাতে লাগল। ঈশার দৌড়ানো দেখে রাতিকু অবাক হয়ে বলল, রাতিকু, কি হলো, এভাবে দৌড়িয়ে আসলে কেন? অবাক হয়ে ঈশা, এমনি। রাতিকু। তারপর ওরাও লাঞ্চ করে আবার কাজ শুরু করল। এইদিকে রিয়ান, হ্যালো আঙ্কেল, কেমন আছেন? মিলাকিনজি, ভালো বাবা। তুমি? রিয়ান, হা ভালো। তা শুনলাম কেস নাকি কমপ্লিট হয়েছে? মিলাকিনহা, একটা মেয়ের জন্যই পেরেছি, নইলে ওই ক্রিমিনালকে ধরা জাস্ট ইম্পসিবল ছিল। রিয়ান, মেয়েটা কে আঙ্কেল? আমিও তাকে দেখতে চাই। মিলাকিন, সামনে পার্টিতে দেখে নিও। রিয়ান, আচ্ছা আঙ্কেল, আমি এখন রাখছি, একটু ইম্পর্টেন্ট কাজ আছে। মিলাকিন, আচ্ছা, ভালো থেকো। রিয়ান, বাই। তারপর রিয়ান ফোন কেটে দিল। তখনই রিয়ানের কাছে জেইফ আসে। জেইফ স্যার, মেয়েটার সম্পর্কে সব ইনফরমেশন পেয়েছি। রিয়ান, তা বলো, মেয়েটার পরিচয় কি? জেইফোর নাম ঈশা, এই শহরেই আছে। বাবা মানেই একাই থাকে আর ওই রেস্টুরেন্টে জব করে গত 1 বছর যাবৎ। রিয়ানও, আচ্ছা, আর কিছু করে না? জেইফনো, স্যার এইটুকুই, তবে মেয়েটা বাঙালি। রিয়ান, সেটা আমিও জানি। জেইফ, কি করে স্যার? অবাক হয়ে রিয়ান, সেটা তোমার জানা লাগবে না, তুমি এখন যাও। জেইফ, ওকে স্যার বলেই জেইফ চলে গেল। আর মনে মনে হাসছে। রিয়ান, ঈশা বাজিয়ে দিল মনের গিটার। আই থিঙ্ক তোমাকে পছন্দ করে ফেলেছি।
ভেবেই মুচকি হাসল। বিকাল 5টায় কিছু খাবার কিনে বাসায় চলে আসলো ঈশা। তারপর শাওয়ার নিয়ে খেয়ে নিল। 7টার দিকেই ঘুমিয়ে গেল এত ধকল যাওয়ায়। পরদিন ঈশা সময় মতো উঠে আবার রেস্টুরেন্টে চলে গেল। রিয়ানেরও কাজের চাপ বেড়ে যায়, তা সে আর ঈশার সাথে দেখা করতে পারেনি। কিন্তু প্রতি মুহূর্তেই রিয়ানের ঈশার কথা মনে পড়ছে। ভুলতে গেলেও পারে না। এভাবে প্রায় 10 দিন কেটে যায়। রিয়ানের চাপও কমেছে, প্লাস তার ডিল সম্পূর্ণভাবে সাকসেসফুল। রিয়ানও আপু আমি এবার 1000 কোটি টাকার ডিলে সাকসেসফুল হয়েছি। আই এম সো হ্যাপি আপু। রাইনা কংগ্রেচুলেশন ভাই, আমিও খুব খুশি হয়েছি। রিয়ান আচ্ছা আমার জরুরি কাজ আছে আপু, আমি যাই কেমন? রাইনা কি কাজ রিয়ানকে খুঁচিয়ে। রিয়ানই এমনি আমি গেলাম বাই। রাইনাওকে বাই। তারপর রিয়ান বেরিয়ে পড়ল। গাড়িতে যে উঠতে যাবে অমনি রিয়ানের ফোন বেজে উঠল। রিয়ান বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখল লিজা কল করেছে। এতে তো রিয়ান অনেকটাই বিরক্ত হয়ে যায়। লিজা রিয়ানের কলেজ ফ্রেন্ড। কলেজ থেকেই রিয়ানের জন্য পাগল। রিয়ানের জন্য অনেক পাগলামি করে এবং এটাও পাবলিককে বলে বেড়ায় যে সে নাকি রিয়ানের গার্লফ্রেন্ড আর বিয়েও করবে। রিয়ান এসবে অনেকটাই বিরক্ত ছিল, তাই সে একদিন রেগে বলেছিল পাবলিককে, রিয়ান একজন বলছে বলে সত্যিই সে আমার ওয়াইফ? আমি কি কখনো নিজের মুখে বলেছি যে সে আমার গার্লফ্রেন্ড বা ওয়াইফ? তাহলে বলবেন কেন? আপনাদের তো মনে হয় রাস্তার পাগল এসে কিছু বললে তাকেও বিশ্বাস করে নেবেন? এসব ফেক নিউজ না ছাপিয়ে প্রমাণসহ ভালো নিউজ ছাপান কাজে দিবে। সেদিন লিজাকেও অনেক অপমান করেছে এবং বলেছে যেন কোনো যোগাযোগ না রাখে তার সাথে। পরিশেষে লিজা সুইসাইড করার হুমকি দিল। তাই রিয়ানও আর কিছু করতে পারেনি। রিয়ান হাজার বিরক্তি নিয়ে ফোন রিসিভ করল। লিজা বেবি। রিয়ান তোমায় আমি আগেও বলেছি, এখনো বলছি, ডোন্ট কল মি বেবি। রেগে। লিজা এত কথায় কথায় রাগ করো কেন বলো তো? আচ্ছা বাদ দাও, আমি তোমার সাথে দেখা করব, ঈশ্বস কতদিন তোমায় দেখিনি। রিয়ান আমার কাজ আছে, দেখা করতে পারবো না। লিজা বেবি প্লিজ আসো না। রিয়ান বললাম না কাজ আছে, ডোন্ট ডিস্টার্ব মি। লিজা আমি কোনো কথা শুনছি না, তুমি আসবা মানে আসবা, ইটস ফাইনাল। অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি বাই। বলেই রিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। রিয়ানও ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়িতে উঠে পড়ে ঈশার সাথে দেখা করবে বলে। মেসেজের টোন বাজলেও সিন করার প্রয়োজন বোধ করেনি রিয়ান। সে যে তার ঈশার সাথে আজ দেখা করবেই করবে। কিছুক্ষণের মধ্যেই রিয়ান ঈশার রেস্টুরেন্টের সামনে চলে আসে। রেস্টুরেন্টে ঢুকতেই ভেতরে থাকা সব মেয়েরা চিল্লিয়ে উঠল। এর মাঝে রিয়ান ঈশাকে দেখতে পেল। ঈশা তখন এক কাস্টমারের অর্ডার নিচ্ছিল। রিয়ান খেয়াল করল ঈশা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো আশা করেনি রিয়ান আসবে। রিয়ান মুচকি হেসে ঈশার দিকে এগোতে নিতেই কোথা থেকে লিজা এসে জড়িয়ে ধরল। লিজাকে এখানে দেখে রিয়ান অবাক। লিজা বেবি তুমি আমায় এতটা মিস করো যে আমার বলার সাথে সাথেই চলে আসলে, হাউ কিউট। রিয়ান রেগে লিজার থেকে নিজেকে ছাড়িয়ে বলল। রিয়ান গো টু হেল স্টুপিড। রেগে বলেই রেস্টুরেন্টের এক কর্নারে গিয়ে বসল। লিজাও রিয়ানের পিছু পিছু গিয়ে রিয়ানের সামনে বসল। রিয়ানের মন চাচ্ছে সকলের সামনে লিজাকে কয়েকটা চড় লাগিয়ে দিতে। লিজা ওয়েটার রো। ঈশা ইয়েস ম্যাম। লিজা 2 কাপ কোল্ড কফি প্লিজ। ঈশা ওকে ম্যাম। বলেই ঈশা চলে গেল আর রিয়ান ঈশার যাওয়ার পানে তাকিয়ে রইল। এইদিকে লিজা সেই কখন থেকে বকবক করেই যাচ্ছিল, কিন্তু রিয়ানের কোনো হুঁশই নেই। থাকবে কি করে, সে তো তার ঈশাকে দেখতেই ব্যস্ত। ঈশা কিছুক্ষণের মধ্যে কফি বানিয়ে রিয়ানদের দিকে আসতে নিচ্ছিল, তখনই কয়েকজন ড্রাঙ্ক করা গুন্ডা ঈশার সামনে এসে দাঁড়াল। এতে রিয়ান রেগে লাল হয়ে যায়।
ঈশা অনেকটা বিরক্তি নিয়ে বলে, ঈশা হোয়াট দ্য হেল, লিভ মি এলোন। একজন ওয়াই বেবি উই অলওয়েজ ফর ইউ। তখনই লিজার কল আসে, তাই সে কথা বলতে অন্য সাইডে চলে যায়। ঈশা শাট আপ এন্ড গেট লস্ট ফ্রম হেয়ার। আরেকজন নো উই ওয়ান্ট ইউ বেবি বলেই ঈশার দিকে এগোচ্ছিল, অমনি রিয়ান ঈশার সামনে এসে দাঁড়াল। রিয়ান ডোন্ট ডিস্টার্ব হার আদারওয়াইজ বলেই রিয়ান ছেলেগুলোকে বাইরের দিকে ইশারা করল। ছেলেগুলোও বাইরে তাকালো এবং দেখল বাইরে পুলিশ। পুলিশ দেখে ছেলেগুলো ঢোক গিলে সেখান থেকে কেটে পড়ল। রিয়ান পিছে ঘুরে ঈশাকে জিজ্ঞেস করল, রিয়ান আর ইউ ওকে? ঈশা ইয়া থ্যাংক ইউ স্যার। লিজা তুমি এই ওয়েটারটার সাথে কি করছো? রিয়ান লিজায়া বিহেভ ইউরসেলফ। লিজা ওকে ওকে নাও চলো কফিটা শেষ করি। এমন সময় রিয়ানের কল আসলো। রিয়ান ইয়েস। রিয়ান ও আই এম রিয়েলি সরি আই ফরগেট। রিয়ান ওকে ওয়েট আই এম কামিং বলেই ফোন কেটে দিল রিয়ান। রিয়ান সরি লিজা আমার যেতে হবে আর্জেন্ট। লিজা ওকে। তারপর রিয়ান বিল পে করে চলে গেল। কিন্তু রিয়ান তার একটা ব্যাগ রেখে যায়। ঈশা ব্যাগটা দেখতেই সাথে সাথে রিয়ানকে পেছনে থেকে ডাকে। কিন্তু রিয়ান এতটাই তাড়াহুড়োয় ছিল যে ঈশার ডাক শুনতে পায়নি। ঈশা রিয়ানের পিছু নিল রিয়ানকে ব্যাগটা দেওয়ার জন্য। রিয়ান গাড়ি করে যায়, তাই ঈশারও ট্যাক্সি করে রিয়ানের পিছু নিতে হয়। পিছু নিতে নিতে ঈশা একটা বড় শুটিং ক্লাবে ঢুকে পড়ল। বারবার শুনুন শুনুন করে পেছনে থেকে ডাকছে, কিন্তু রিয়ান কিছুতেই শুনছে না। ঈশা রিয়ানের পিছু নিতে নিতে একটা শুটিং প্যানেলে চলে আসলে। যেই রিয়ানের কাঁধে হাত রাখবে ব্যাগটা দেওয়ার জন্য, তখনই দুইটা মেয়ে আরেকটা মধ্যবয়সী লোক ঈশার সামনে এসে দাঁড়ালো এবং ফিসফিস করতে লাগল। ঈশাকে কোনো মতেই আর রিয়ানের কাছে যেতে দিল না। আর ঈশাও রিয়ানকে হারিয়ে ফেলল। রিয়ান চেঞ্জিং রুমে চলে আসে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, রিয়ান একজন মডেলও। এখন তার ফটোশ্যুট হবে, তাই সে এখানে এসেছে। লোকটি আর দুটোর কথোপকথন এমন। প্রথম মেয়েটি, ডিরেক্টর স্যার, এই মেয়েটি পারফেক্ট আপনার ফটোশ্যুটের জন্য। ডিরেক্টর হুম আমারও তাই মনে হচ্ছে। অপর মেয়েটি, তো স্যার এখন কি করা উচিত? ডিরেক্টর আমাদের গার্ল মডেল আজ এবসেন, সো আই থিঙ্ক ওকে দিয়েই আমাদের কাজ চালাতে হবে। অপর মেয়েটি, আর ইউ শিওর স্যার এই মেয়েটি ভালোভাবে সব করতে পারবে? ডিরেক্টর হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে, আর এখন কিছুই করার নেই, এই ফাইলটার জন্য অনেকেই অপেক্ষা করছে। প্রথম মেয়েটি ওকে স্যার আপনি যা বলবেন। তারপর ডিরেক্টর চলে গেল। আর মেয়ে দুটো ঈশার সামনেই দাঁড়িয়ে রইল। প্রথম মেয়েটি ম্যাম আসুন আমাদের সাথে। ঈশা কোথায় যাব? ভ্রু কুচকে। অপর মেয়েটি আপনি আমাদের নেক্সট ফটোশ্যুটের জন্য সিলেক্ট হয়েছেন। ঈশা কিন্তু আমি তো কোনো অ্যাপয়েন্টমেন্ট দেইনি, তাহলে কি করে সিলেক্ট হলাম? অপর মেয়েটি আমাদের ডিরেক্টর আপনাকে পছন্দ করে সিলেক্ট করেছে, কোনো অ্যাপয়েন্টমেন্টে নয়। ঈশা আমি ফটোশ্যুট করতে চাই না, সরি আমি তো। অপর মেয়েটি রাজি হয়েছে। ঈশা আরে রে আমি কখন? প্রথম মেয়েটি নিয়ে চল। ঈশা আরে আমার কথা তো শুনুন। কে শুনে কার কথা? মেয়ে দুটো ঈশাকে জোর করে চেঞ্জিং রুমে নিয়ে গিয়ে ঈশাকে জোর করে ড্রেস পরালো। ঈশা তো সেই কখন থেকে বলছে আমি রিয়ান স্যারের সাথে দেখা করবে, কিন্তু মেয়ে দুটো বলছে আপনি আগে রেডি হয়ে নিন। ঈশাকে জোর করে মেকআপ আর্টিস্টের কাছে নিল। প্রায় 2 ঘন্টা ঈশার সাথে যুদ্ধ করল মেয়ে দুইটি। ঈশা হয়েছে অনেক করেছেন, আপনারা এখন আমার কথা শুনেন, এই ব্যাগ দিতে এসেছি রিয়ান হার্সকে, এর বেশি কিছু না, গট ইট? প্রথম মেয়েটি ম্যাম আপনি যদি এখন চলে যান আমাদের চাকরি চলে যাবে, আর চাকরি চলে গেলে আমরা খাবো কি, আর আমার মা তার চিকিৎসা করব কি করে? তাই ম্যাম প্লিজ আমাদের কথা ভেবে এইটুকু উপকার করুন প্লিজ মো প্লিজ। অসহায় দৃষ্টিতে এবার ঈশার খুব মায়া লাগলো দুইজনের প্রতি। ঈশা
সত্যিই তো ওদের পরিবার আছে। ওদের পরিবারে হাসি ফোটাতে হয় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে। আমার জন্য ওদের পরিবারের খুশিটা কি করে ছিনিয়ে নিতে পারি? না, এটা কোনো মতেই সম্ভব না। ঈশাওকে আমি তোমাদের কথা রাখব। অপর মেয়েটি সত্যি ম্যাম? খুশিতে উত্তেজিত হয়ে ঈশাজ্জা, এখন বলো আমায় কি করতে হবে? প্রথম মেয়েটি, আসুন আমাদের সাথে। ঈশাওকে তো তোমাদের নামই তো জানা হলো না। প্রথম মেয়েটি, আমি রত্না আর ও পিহা। ঈশাও। রত্না, আপনার নামও তো জানা হলো না। ঈশাও, হ্যাঁ আমি ঈশা। পিহাসো কিউট নেম। ঈশা, থ্যাঙ্কস পিহা। মুচকি হেসে এইদিকে রিয়ানো, ডিরেক্টর স্যার আর কতক্ষণ ওয়েট করব? ডিরেক্টর, আর একটু, আসলে আপনার সাথে যার শ্যুট করার ছিল সে আজ এবসেন, তাই অন্য কাউকে ঠিক করা হয়েছে। রিয়ানো, এখন যা করার তাড়াতাড়ি করুন, আমারও সময়ের দাম আছে। ডিরেক্টর, আচ্ছা স্যার। রিয়ান বারবার ঘড়ি দেখছে আর ভাবছে কখন সে শ্যুট শেষ করবে আর কখন তার ঈশার সাথে দেখা করবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সামনে তাকিয়ে রিয়ান অবাক। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে কাকে দেখছে? আসলেও সত্যি না স্বপ্ন দেখছে? ভেবেই একবার চোখ বুজে আবার চোখ দুটো খুলল। না, সে ভুল দেখছে না, এটা ঈশা। হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল নয়। ঈশাকে রিয়ান হা হয়ে দেখছে। ঈশা একটা ওয়েডিং ড্রেস পরে আসছে। পুরোই হোয়াইট অ্যাঞ্জেল লাগছে ঈশাকে। ঈশার এতক্ষণে রিয়ানের দিকে চোখ গেল। রিয়ানকে দেখে ঈশা অবাক, তবুও কিছু প্রকাশ করতে পারছে না। তারপর ঈশাকে রিয়ানের পাশে দাঁড় করাই। রিয়ান আস্তে আস্তে জিজ্ঞেস করল, রিয়ান, তুমি এখানে কি করছো? ঈশা, নাচছি। আপনার কোনো সমস্যা? রেগে রিয়ান, কই নাচছ? আমি তো দেখছি তুমি দিব্যি দাঁড়িয়ে আছো। ঈশা, তাহলে জিজ্ঞেস করছেন কেন? রিয়ানকে যেন বলেছিল বাঙালি মেয়েরা ঝগড়াটে হয়, এখন তো দেখছি তাকে নোবেল দেওয়া উচিত। ঈশা চরম রেগে রিয়ানকে জোরে চিমটি দিল। এতে রিয়ান লাফিয়ে উঠল। রিয়ানের লাফানো দেখে ডিরেক্টর উত্তেজিত হয়ে বলল, ডিরেক্টর, কি হলো মিস্টার হার্স, এনি প্রবলেম? রিয়ান, হুম না, তেমন কিছু না, মনে হয় পিঁপড়া কামড়িয়েছে। ঈশার দিকে তাকিয়ে, পিহাতখানে পিঁপড়া কোথা থেকে আসবে স্যার? অবাক হয়ে রিয়ান, না কিছু না। আপনাদের যা করার তাড়াতাড়ি শুরু করুন। ফটোগ্রাফার স্যার, ম্যাম এভাবে পোজ দিন, পোজটা দেখিয়ে। রিয়ান, ওকে তা ডার্লিং, পারবে তো? বাঁকা হেসে ঈশা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিহার্স। রিয়ান, ওকে ওকে হেসে। তারপর ফটোগ্রাফার ঈশাকে বলল রিয়ানের কাঁধে হাত রাখতে বলে, আর রিয়ানকে বলে ঈশার কোমরে হাত দিতে। এটা শুনে ঈশার শরীর দিয়ে কেমন জানি শীতল হাওয়া বয়ে গেল। রিয়ান মুচকি হেসে ঈশার কোমরে হাত দিল। এতে ঈশা কেঁপে উঠে আর রিয়ান হাসে। রিয়ান, কি হলো, আমার কাঁধে হাত দাও। ঈশা আস্তে আস্তে চোখ মেলে মাথা নাড়ালো আর কাপা কাপা হাতে রিয়ানের কাঁধে হাত রাখল। দুইজন দুইজনের অনেকটাই কাছে। ঈশা ভারী ভারী নিঃশ্বাস ফেলছে, কারণ এই প্রথম কোনো ছেলের এত কাছে। ঈশার এমন নিঃশ্বাস নেওয়াটা রিয়ানের খুব ভালো লাগছে। ফটোগ্রাফার পিক তুলছে। পিহা আর রত্না ডিরেক্টরকে বলছে, পিহা, দেখছেন স্যার কত কিউট কাপল? ডিরেক্টর, হ্যাঁ তা তো দেখতেই পারছি। রত্না, স্যার আপনার পছন্দ আছে বলতে হবে। পিহা, ঠিক বলেছ। ডিরেক্টর, হুম, নাও নেক্সট শ্যুটের পালা। তারপর রিয়ান আর ঈশা আরও কিছু শ্যুট করে। শ্যুট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। শ্যুট শেষ হতেই ঈশা চেঞ্জিং রুমে চলে যায় চেঞ্জ করতে। চেঞ্জ সেরে বাইরে এসে দেখে রত্না আর পিহা ঈশার জন্য অপেক্ষা করছে। রত্না মুচকি হেসে বলল, রত্না, থ্যাঙ্কস মো আমাদের কথা রাখার জন্য।
আপনি সত্যিই আমাদের আজ অনেক বড় উপকার করেছেন। ঈশা, এটা কোনো ব্যাপার না। তোমাদের জন্য করতে পেরে আমি অত্যন্ত খুশি। আচ্ছা, এখন আমি যাই, কেমন আবার পরে কথা হবে। পিহা, আচ্ছা ম্যাম, সাবধানে যাবেন। আর নিন রিয়ান স্যারের ব্যাগ। ঈশাওকে থ্যাঙ্কস, আমি এখন যাই, কেমন, আল্লাহ হাফেজ। রত্না ভ্যাবাচেকা খেয়ে বলল। রত্না ম্যাম, আল্লাহ হাফেজ মানে কি? ঈশাও, সরি, আসলে মুসলিমরা বিদায় আল্লাহ হাফেজ বলে থাকে। রত্না, ওহ আচ্ছা। সো ম্যাম, বাই, টেক কেয়ার। ঈশা, বাই ইউ টু। তারপর ঈশা চেঞ্জিং রুম থেকে বেরিয়ে গেল। ঈশা বেরোতেই রিয়ান ঈশার সামনে এসে দাঁড়াল। এতে ঈশা অবাক। ঈশা, আপনি এখানে? রিয়ান, হা, আমি ছাড়া আর কে হবে শুনি? হুম। ঈশা, আপনি এত বাচাল জানতাম না তো। রিয়ান, পাগল বলো, বাচাল বলো, যা ইচ্ছা বলো, আমি বলবো সবটাই তোমার জন্য। ঈশা, উফ হয়েছে, অনেক বলেছেন। এখন আপনার ব্যাগটা নিন, আপনার এই ব্যাগ আজ আমায় অনেক ঝামেলায় ফেলেছে। রিয়ান, ও আচ্ছা, তুমি আমায় ব্যাগটা দিতে এসেই ফেসেছ? বাহ, ব্যাগ, তুই যদি মানুষ হতি তাহলে আমার সবকিছু তোরে দিয়ে দিতাম। ঈশা, এক্সকিউজ মি, আপনি কি তারছিরা নাকি? হ্যাঁ। রিয়ান, তোমার জন্যই। দাঁত কেলিয়ে ঈশা বিরক্তি নিয়ে বলল। ঈশা, উফ, সেই কখন থেকেই তোমার জন্য শুরু করেছেন, কি প্রবলেমটা কি আপনার একটু বলতে পারেন? রেগে রিয়ান, কো জায়া, আই লাভ ইউ। চোখ টিপ মেরে ঈশা অবাক হয়ে গেল, তবুও বলল। ঈশা, মজা নিচ্ছেন? রিয়ান, একদমই না, ডু ইউ লাভ মি? ডেবিল হেসে ঈশা, নো আই ডোন্ট। ভেঙচি কেটে রিয়ান, ওহ কামন, মিথ্যা বলিও না প্লিজ, আই নো ইউ লাভ মি। মুচকি হেসে ঈশা, আমার এত ইচ্ছা নেই মিথ্যা বলার, ওকে। এখন সরেন, আমি বাসায় যাব। বলেই পাশ ফিরে যেতে নিতেই রিয়ান সামনে এসে দাঁড়াল। রিয়ান, আহা, এত তাড়া কিসের, চলো আমি তোমায় ড্রপ করে দেই। ঈশা, নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারব। রিয়ান, পাগল নাকি, এত রাতে তোমায় একা ছাড়ব? ঈশা ঘড়ি দেখিয়ে বলল। ঈশা, মাত্র 8টা বাজে, রাত কোথায়? রিয়ান, আমার কাছে রাতে লাগছে, তাও অনেক রাত। ঈশা, হা, পথ ছাড়ুন বলছি। রিয়ান, আমার সাথে যারা মানে যাবাই। ঈশা, কখনো না। বলেই রিয়ানকে ধাক্কা দিয়ে ঈশা পালাতে নিল, অমনি রিয়ান হাত ধরে ফেলল আর ঈশা রিয়ানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়া মুচড়ি করছে। ঈশা, আপনার সাহস কি করে হলো, কি করে আমার হাত ধরার? রেগে রিয়ান, আমার সাথে যাবে তাই? ঈশা, কখনো না। রিয়ান, তাহলে আমিও ছাড়ছি না। ঈশা, আরে ডিরেক্টর স্যার কিছু বলবেন? ডিরেক্টরের কথা শুনে রিয়ান ঈশার হাত ছেড়ে পিছে তাকাল, কিন্তু ডিরেক্টর নেই। আর ঈশা এই ফাঁকে পালাল। রিয়ান রেগে যেই ঈশাকে বকতে যাবে দেখে ঈশা গায়েব। রিয়ান তো সেখানে দাঁড়িয়েই হাসছে। রিয়ান, এই মেয়ে তো হেব্বি চালাক। তবে আর কতক্ষণ পালিয়ে পালিয়ে বেড়াতে পারো সেটা আমিও দেখে নিব। বলেও আবার হাসতে লাগল। ঈশা ট্যাক্সি থেকে নেমে বাসায় যাওয়ার জন্য হাঁটছে। এই রাস্তায় ট্যাক্সি চলাচল নিষেধ, শুধু নিজেদের গাড়িই ঢুকতে পারবে। আর ঈশার নিজের গাড়ি নেই, তাই হেঁটেই যায়। হেঁটে যাচ্ছিল তখনই ঈশাগুলির শব্দ শুনতে পায়। আওয়াজটা আসছিল একটা ভাঙ্গা ফ্যাক্টরি থেকে। এখানে কেউ থাকে না, গভর্নমেন্ট থেকে এটা ভাঙছে। গুলির শব্দ পেতেই ঈশা মুখে মাস্ক পরে নিল আর হাতে গ্লাভ। তারপর খুব সাবধানে ফ্যাক্টরিটাতে ঢুকল। কিন্তু ঈশা কাউকেই পেল না, কিন্তু দেখতে পেল একজন লোক মাটিতে কাতরাচ্ছে। ঈশা দৌড়িয়ে ওই লোকটার কাছে গেল। লোকটাকে হার্ট বরাবর গুলি করেছে। ঈশা লোকটির মাথা নিজের কোলে রেখে বলতে লাগল, ঈশা, আপনায় কে মেরেছে? লোকটি মোমাম্মম।
বলেই লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ঈশা চিন্তিত হয়ে পড়ল আর তার অনেক খারাপ লাগছে এটা ভেবে যে ঈশার সামনে একটা মানুষ থুকে থুকে মরল, কিন্তু ঈশা কিছুই করতে পারল না। ঈশা তারপর কিছু না ভেবে আবার আড়ালে চলে গেল, কারণ যারা খুনি তারা যেকোনো সময় এসে চেকও করতে পারে। আড়ালে থেকে ঈশা মিলাকিনকে কল দিল। মিলাকিন, হ্যাঁ ঈশা, কেমন আছো? ঈশা, স্যার এখন এগুলো বলার সময় নেই, এখানে অনেক বড় সমস্যা হয়ে গেছে। মিস্টার লাকিন, কেন, কি হয়েছে? তারপর ঈশা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলল। মিস্টার লাকিন সবটা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগল। মিস্টার লাকিন, আচ্ছা ঠিক আছে, দেখছি। কাল কিন্তু তোমার আরেক মিশন শুরু। ঈশা, হ্যাঁ প্রফেসর। মিস্টার লাকিন, কি পারবে তো সেটা সম্পূর্ণ করতে? কালকে তোমার পুরো গ্যাং নিয়ে যেতে হবে কিন্তু। ঈশা, হ্যাঁ প্রফেসর, আমি পারবো, আমাকে যে পারতেই হবে। মিলাকিন, আচ্ছা ঠিক আছে, আর লাশটা যে জায়গায় আছে সেখানে থাকতে দাও, কাল সকালে যা করার করব। ঈশা, আচ্ছা প্রফেসর, গুড নাইট। মিস্টার লাকিনার, হ্যাঁ অবশ্যই, কিন্তু কালকে গ্যাং নিয়ে আসবো, কাল তোমার নতুন পরীক্ষা, তৈরি থেকো। ঈশা, হ্যাঁ স্যার, আমি সময়মতো তৈরি থাকব। মিস্টার লাকিন, ঠিক আছে, এখন তাহলে বাসায় চলে যাও, এখানে ওখানে নিরাপদ নও তুমি। ঈশা, আচ্ছা প্রফেসর, কাল দেখা হচ্ছে। মিস্টার লাকিন, গুড নাইট, বাই। তারপর ঈশা আবার খুব সাবধানে ফ্যাক্টরি থেকে বেরিয়ে নিজের বাসায় চলে গেল। আর রিয়ান বেকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ঈশার কথা ভাবছে। তখনই পাশের থাকা গিটারটা দিকে রিয়ানের নজর গেল। গিটারটা হাতে নিয়ে চোখ বন্ধ করে রইল রিয়ান। গিটারের টোন বাজাতে লাগল এবং গান গাওয়া শুরু করল। এম, বেবি, I don't understand this. You are changing, I can't stand it. My heart can't take this damage. And the way I feel, can't stand it. M, baby, I don't understand this. You are changing, I can't stand it. My heart can't take this damage. And the way I feel, can't stand it. M, baby, I don't understand it. Gir, you are making it hard for me. 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 M, baby, I don't understand this. You are changing, I can't stand it. My heart can't take this damage. And the way I feel, can't stand it. M, baby, I don't understand this. You are changing, I can't stand it. My heart can't take this damage. And the way I feel, can't stand it. M, baby, I don't understand this. You are changing, I can't stand it. My heart can't take this damage. And the way I feel, can't stand it. M, baby, I don't understand it. চোখ বন্ধ করে ঈশাকে অনুভব করে গানটা গাইল। গানটা যেন ঈশাকেই ডেডিকেট করা। গান শেষ করে পেছনে তাকাতেই দেখে রাইনা হাতে হাত গুজে রিয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। রিয়ান, কি এভাবে তাকিয়ে আছিস কেন? রাইনা যে 4 বছরে একবারও গিটার ছুঁয়েও দেখেনি, সে আজ গিটার বাজিয়েছে আবার সাথে গায়ান। হাউ পসিবল ইয়ার? অবাক হয়ে রিয়ান, তুই জানলি কি করে আমি গান গেয়েছি? রাইনা, আমার রুম থেকেই শুনতে পেলাম, দেন এখানে এসে দেখি তুই গাচ্ছিস। রিয়ান, ওহ গড, এরে এখন কি বলি? রাইনা, কি চুপ কেন? প্রেমে পড়েছিস বুঝি? রিয়ান, ওহ কাম অন, প্রেম তাও আমি, ইটস নট ফেয়ার দি। রাইনা, সেটা আমার ভালোই বোঝা হয়ে গেছে, কোনোটা কি এখন বলবি না? তোর পিছে গোয়েন্দা লাগাবো? রেগে রিয়ান, উফফ, জি ভাই। রাইনার হাজবেন্ডকে জি ভাই বলে ডাকে। ভালোই করেছে তোমাকে নেয়নি, নইলে মাথা খেয়ে ফেলতে। রাইনা, কি বললি তুই? রেগে রিয়ান, ঠিকই তো বললাম। জি ভাই নিজে বাঁচার জন্য আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে।
রাইনাত রে বলেই রিয়ানের দিকে তেড়ে গেল। আর রিয়ান রাইনাকে একটা টেডি বিয়ার ধরিয়ে দিল। রাইনা তো টেডি বিয়ার দেখে সেই খুশি। আর রিয়ান বেচারা হাফ ছেড়ে বাঁচল। রাইনা কিছুক্ষণ টেডি বিয়ারটাকে নিয়ে দেখল, তারপর বলল, রাইনা আজ টেডি বিয়ারটা দিলই বলে মারের হাত থেকে বেঁচে গেলি, কিন্তু আমি এখনো রেগে আছি। রিয়ান কিভাবে ভাঙ্গাব? রাইনা সত্যি বলতে হবে। রিয়ান মিথ্যা কবে বললাম? রাইনা আবার রেগে। রিয়ান ওকে কুল, এখন বল কি বলবি? রাইনা কাউকে ভালোবাসিস? রিয়ানুমম তোর থেকে যেহেতু আর লুকাতে পারবো না সেহেতু বলেই দেই। রাইনা অবশ্যই অবশ্যই। রিয়ান তাহলে আমার উত্তর হলো হ্যাঁ। রাইনা উত্তেজিত হয়ে বসল আর কাশি উঠে যায়। রিয়ান তাড়াতাড়ি রাইনাকে পানি দিয়ে থাপড়াতে লাগল এবং বলল, রিয়ান কিরে তুই ঠিক আছিস তো? রাইনা ঢোক ঢোক করে পুরোটা পানি খেয়ে নিল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে অবাক হয়ে বলল, রাইনা লাইক সিরিয়াসলি তুই আবার ভালোবাসা? অবাক হয়ে। রিয়ান কেন ভালোবাসতে পারি না বুঝি? রাইনা আচ্ছা বল কেমন দেখতে আর নাম কি? রিয়ান না ঈশা, আর দেখতে কেমন সেটা না হয় পরে দেখব। রাইনা ঠিক আছে, তা মেয়েটা ঈশা কি করে? রিয়ান রেস্টুরেন্টের ওয়েটার। রাইনা ওয়াট, সামান্য একটা ওয়েটারের প্রেমে পড়লি তুই? অবাক হয়ে। রিয়ান জানিস ওর কাজের থেকে ওর কথাবার্তা, মায়াবী ফেস, রাগী ফেস, মানে কি বলবো, ওর সবকিছুই আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আনমনে। রিয়ানকে এমন আনমনা দেখে রাইনা মুখ টিপে টিপে হাসছে। আর ভেতরে অনেক খুশি হলো এটা ভেবে যে তার ভাইটা একজন ভালোবাসার মানুষ পেয়েছে। তার মায়ের মৃত্যুর পর রিয়ান গান গাওয়া ছেড়ে দিয়েছে, আর আজ সেই রিয়ান মন খুলে গান গেয়েছে। রাইনা আচ্ছা অনেক বলেছিস, এখন খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। রিয়ান ওকে গুড নাইট। রাইনা গুড নাইট বলেই রাইনা চলে গেল। আর রাইনা চলে যেতেই রিয়ান লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ল। এইদিকে ঈশা, হ্যালো ম্যাম। ম্যামজ্জা, ঈশা বলো। ঈশা আসলে আমার সর্দি জ্বর হয়েছে, তাই কিছুদিনের জন্য ছুটি চাইছি, আমি কি ছুটি পেতে পারি ম্যাম? কাশার চেষ্টা করে। ম্যামোসো সেড, হ্যাঁ অবশ্যই, তুমি রেস্ট নাও আর মেডিসিন নিবে ঠিকমতো, বুঝলে? ঈশাজ্জা ম্যাম, ভালো থাকবেন। ম্যাম, ইউ টু ডিয়ার। তারপর ঈশা ম্যামের ফোন কেটে দেয়। ফোন হাত থেকে রেখে আকাশের দিকে তাকিয়ে রইল। ঈশা, আল্লাহ, কাল থেকে আমার আরেক পরীক্ষা, আমি পারব তো? আমার কাজটা ঠিকমতো করতে পারব তো? আর বাবা, কাল থেকে তোমার মতোই একটা নাম হবে আমার। তোমার সম্মান আর কঠোর পরিশ্রমের জন্যই আমি এই পথে যাচ্ছি। পারব তো তোমার মতো করে কাজ করতে? এসব ভাবতে ভাবতেই ঈশার গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তারপর তাড়াতাড়ি শুয়ে পড়ল, নইলে কাল যেতে লেট করে ফেলব। পরদিন সকালে ঈশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর নিজের রুমে গিয়ে একটা ফুলদানি হাতে নিল, সাথে সাথে সব দরজা জানালা খুলে গেল। সেটা থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে চলে এলো। যাকে বলে আন্ডারগ্রাউন্ড হোম। এইটা সম্পূর্ণই ঈশার বাবার তৈরি। উপরে যতটা সাধারণ ওদের বাসা, নিচে তার থেকেও বেশি আধুনিক আর সুন্দর। ঈশা যা করার এখানেই করে। পুরো রুমটাতে খুব ভালো ভালো ফার্নিচার, ফটোগ্রাফ দিয়ে সাজানো। ঈশা ব্লেক জিন্স, ব্লেক ড্রেস, ব্লেক মাস্ক, ব্লেক শু, ব্লেক ক্যাপ এবং হাতে ব্লেক গ্লাভ। ক্যাপটাকে এমনভাবে পরল কেউই ঈশার চোখ দেখতে পারবে না। তারপর ঈশা রুমের আরেক সাইটে গেল এবং একটা সুইচ চাপল। সুইচ চাপতেই বেরিয়ে এলো বিভিন্ন ধরনের বন্দুক আর রাইফেল। ঈশা সেখান থেকে নিজের পছন্দ মতো একটা গান নিল। তারপর আবার সেই সুইচটা চাপল, অমনি গান আর রাইফেলগুলো আগের মতো দেখা যায় না। গানটা নিয়ে ঈশা আরেক দিকে গেল, সেখানে একটা গাড়ি রাখা। ঈশা এমনভাবে সেজেছে যে ঈশা ছেলে না মেয়ে সেটা কেউই বুঝতে পারবে না।
ঈশা গাড়ির দিকে যেতেই একটা রিমোট চাপল। সাথে সাথে একটা রাস্তা বেরিয়ে আসল। ঈশা গাড়ির ড্রাইভিং সিটে বসল। তারপর গাড়ি স্টার্ট দিল। গাড়ি আস্তে আস্তে জঙ্গলের রাস্তা দিয়ে বেরোলে। তারপর যে জায়গায় খুন হয়েছে সেই জায়গায় চলে আসল। সেখানে অনেক মানুষজন, রিপোর্টার্স, পুলিশ, সিআইডি অফিসার্স। ঈশার গাড়ি পার্ক করতেই পুলিশেরা এগিয়ে এলো। ঈশা ক্যাব ঠিক করে গাড়ি থেকে নামল। সকল মিডিয়ার লোক আর মানুষজনের ফোকাস এখন ঈশার দিকে। ঈশার সম্পর্কে এখনও কেউ জানে না আর বুঝতেও পারছে না ঈশা ছেলে নাকি মেয়ে। ঈশা সবাইকে ইগনোর করে লাশটার দিকে গেল। লাশটার কাছে যেয়ে তদন্ত করতে লাগল কি হয়েছে। সত্যি তো এটাই, ঈশা কাল রাতেই যা করার করেছে, এখন শুধু লোক দেখানো যেন কেউ বুঝতে না পারে ঈশা এর আগেও এখানে এসেছে। একজন বলে উঠল, ইহিয়াদ, এখানে সবকিছু খুব ভালোভাবেই চেক করা হয়েছে, ওনার হার্ট বরাবর গুলি লেগেছে। আর ওনার পরিচয়পত্র, আইডি কার্ড ওনার পকেট থেকে পেয়েছি। বলেই ইহিয়াদ আইডি কার্ডটি ঈশাকে দিল। ঈশা কোনো কথা না বলে কার্ডটি হাতে নিল এবং নাম ঠিকানা দেখতে পেল। লোকটির নাম মিজান, বয়স 53, আর সাথে ঠিকানাও দেখে নিল। ঈশা ইহিয়াদকে কার্ড দিয়ে দিল এবং বলল, ঈশা লোকটির ফোন থেকে তার রিলেটিভ বা পরিবারকে এখনই আসতে বলুন। বলেই ঈশা অন্যদিকে চলে গেল ক্লু খুঁজতে। ইহিয়াদ কণ্ঠ শুনে বুঝতে পারল ঈশা মেয়ে, কিন্তু সেটা প্রকাশ করল না, কারণ তাদের মেইন অফিসারই তাদের আদেশ দিয়েছে যেন ঈশার ব্যাপারে যাই জানুক না কেন যাতে প্রকাশ না করে। ঈশা খুঁজতে খুঁজতে রক্ত পেল, তবে সেটা অনেকটাই শুকিয়ে আছে। সেটা দেখতেই আরেকজন অফিসারকে ডাকল এবং বলল এই রক্তটা আর মিস্টার মিজানের রক্তটা মিলিয়ে দেখতে। অফিসার, ওকে ম্যাম। বলেই রক্তটা এবং মিজানের লাশটা একজন অফিসার নিয়ে গেল। এইদিকে রিয়ান অফিসে যাওয়ার আগে ঈশার রেস্টুরেন্টে গেল ঈশার সাথে দেখা করার জন্য। সেখানে রিয়ানকে দেখে রাতিকু অবাক। রিয়ান অনেক খুঁজেও ঈশাকে পেল না, তাই রাতিকুকে জিজ্ঞেস করল, রিয়ানেই যে মিস ঈশা কোথায়? রাতিকু অবাক চোখে রিয়ানের দিকে তাকালো এবং বলল, রাতিকুজি স্যার। অবাক হয়ে রিয়ান, ঈশা কোথায়? বিরক্তি নিয়ে রাতিকুও, ঈশা তো আসেনি। রিয়ান আসেনি মানে কেন? রাতিকু অসুস্থ তাই আসেনি। রিয়ান ঈশার অসুস্থতার কথা শুনে অনেকটা ঘাবড়িয়ে গেল। তারপর উত্তেজিত হয়ে বলল, রিয়ান, কি হয়েছে আমার ঈশার? উত্তেজিত হয়ে রাতিকুজার ঠান্ডা মনে হয়। রিয়ান, ওহ মাই গড। বলেই রিয়ান বেরিয়ে গেল আর সোজার ঈশার বাসায় গিয়ে গাড়ি থামাল। রিয়ান বারবার বেল বাজাচ্ছে কিন্তু ঈশা কোনো খবর নেই। এতে রিয়ান আরও চিন্তিত হয়ে পড়ে। তারপর আর অপেক্ষা করতে না পেরে শেষে রিয়ান তার বডিগার্ডদের দিয়ে দরজা ভাঙাল। দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে রিয়ান দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈশা বেঘোরে ঘুমোচ্ছে। ঈশার ঘুমন্ত মায়াবী চেহারা দেখে রিয়ানের কেমন যেন নেশা ধরে যাচ্ছে। রিয়ান তার বডিগার্ডদের বেরিয়ে যেতে বললে তারাও বেরিয়ে যায়। আর রিয়ান আস্তে আস্তে ঈশার দিকে এগোচ্ছে। ঈশাকে রিয়ান যতই দেখছে ততই পাগল হচ্ছে। রিয়ান ঈশার পাশে বসে এক ধ্যানে ঈশার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন রিয়ান সারা জীবন কাটিয়ে ফেলতে পারবে ঈশার এই ঘুমন্ত চেহারাটা দেখে। রিয়ান আস্তে আস্তে একটা ভালোবাসার পরশ এঁকে দিল ঈশার কপালে। এতে ঈশা কিছুটা নড়েচড়ে উঠল। আস্তে আস্তে চোখ খুলে দেখল রিয়ান তার পাশে বসে আছে। রিয়ানকে দেখে ঈশা লাফ দিয়ে উঠল। ঈশার এমন লাফ দিয়ে উঠা দেখে রিয়ান ভয়ও পেয়েছে আবার বড়ও হয়েছে। ঈশা, উনি এখানে কি করছেন আর আমিই বা আমার বাড়িতে কি করে? আমি না খুনের ওখানে ছিলাম। হে আল্লাহ, উনি কি তাহলে আমাকে এখানে এনেছেন? জেনে গেছে নাকি আমার আসল পরিচয়? উফ, ধুর, কি যে হচ্ছে আমার সাথে।
রিয়ান কি হলো এভাবে লাফিয়ে উঠলে যে? অবাক হয়ে। ঈশা আপনি এখানে কি করছেন আর আমার বাড়ির ঠিকানা কোথায় পেলেন? ভয় ঘেমে একাকার হয়ে। রিয়ান এত উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি শুয়ে পড়ো, আস্তে আস্তে সব বলছি, এখন তুমি অসুস্থ। ঈশা নিজের হাত কপালে দিয়ে দেখল সত্যি সত্যিই জ্বর। এমায়া আমার জ্বর আসলো কি করে? সকালে তো জ্বর ছিল না, আর এখন এত মাত্রায় জ্বর বাট কি করে? মনে মনে রিয়ান হাত দিয়ে বুঝলে তো জ্বর আছে। ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রিয়ান এখন লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো, ডাক্তারকে ফোন করে জানিয়ে দিয়েছি, উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। ঈশা শুতে শুতে বলল। ঈশা কি দরকার এত উতলা হওয়ার, তাও আমার মতো সাধারণ মেয়ের জন্য? রিয়ান রেগে ঈশা একদম কাছে চলে যায়। এতে ঈশা অনেকটা ভয় পেয়ে যায় আর কাপা কাপা গলায় বলে, ঈশা কি করছেনটা কি? সরুন বলছি। রিয়ান আমার সবটা জুড়েই শুধু তুমি। তুমি আমার হৃদয়ের প্রতি কোনায় কোনায় আছো। জানো তোমাকে ভাবতে ভাবতে কত নির্ঘুম রাত পার করেছি। তোমাকে ছাড়া এই রিয়ান হার্স মৃত, বুঝলে? খুব ভালোবাসি যে তোমায়, তাই তো তোমায় যত্ন করতে, তোমায় সারাদিন ভাবতে ভুলি না। আর আমি সবসময়ই তোর মাঝেই থাকতে চাই। রিয়ানের কথা শুনে ঈশা পুরোই স্তব্ধ। এত বড় একজন বিজনেসম্যান প্লাস মডেল কিনা শুধু তার জন্যই এত পাগল? এতেই বোঝা যায় রিয়ান তাকে কতটা ভালোবাসে। ঈশা আপনি এখানে কি করে এলেন? রিয়ান ঈশার থেকে উঠে বলল। রিয়ান তোমার সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে তোমায় না পাইনি, পরে জানতে পারি তুমি অসুস্থ, তাই এখানে চলে আসি। রিয়ানের কথায় ঈশা হাফ ছেড়ে বাঁচল। যাক, তাহলে উনি আমার ব্যাপারে কিছুই জানেন না, কিন্তু আমায় এখানে আনলো কে? স্ট্রেঞ্জ মনে মনে। ঈশা ও আচ্ছা, আর ঠিকানা কোথায় পেলেন আমার? রিয়ান মুচকি হেসে বলল। রিয়ান যাকে ভালোবাসি তার সামান্য ঠিকানা জানতে পারবো না বুঝি? ঈশা আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার আসলো এবং ঈশার চেক আপ করল। ডাক্তার জ্বর এসেছে, অনেকটাই সাবধানে থাকবেন, রেস্টে থাকতে হবে, বেশি বেশি ঘুমাতে হবে আর টাইম মেনটেইন করে খেতে হবে। কিছু ওষুধ দিচ্ছি, সেগুলো আনিয়ে টাইমলি খাওয়াবেন। রিয়ান আচ্ছা ডাক্তার। তারপর ডাক্তার ওষুধ দিতেই সেটা নিয়ে গেল একজন বডিগার্ড। কিছুক্ষণের মধ্যে ফিরেও এলো। তারপর রিয়ানকে ওষুধগুলো বুঝিয়ে দিয়ে চলে গেল। রিয়ান বডিগার্ডদের বলল ওষুধগুলো গাড়িতে রাখতে, তারাও রিয়ানের কথা মতো চলে গেল। উষা শুয়েছিল, অমনি রিয়ান ঈশাকে কোলে তুলে নিল। ঈশা তো 907 ভোল্টের শক খেল রিয়ানের কাণ্ডে। কিছুক্ষণ চোখ বড় বড় করে হা হয়েছিল। যখন রিয়ান ঈশাকে গাড়িতে ওঠাবে অমনি ঈশা লাফাতে লাগল নামানোর জন্য। ঈশা ছাড়ুন, আমাকে কোলে তোলার সাহস কি করে হলো আপনার? আর আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? নামান বলছি, নামান। চিল্লিয়ে। রিয়ান আল্লাহ গো, এত জোরে কেউ চিল্লায়? চুপ করো তো, সবসময় এমন মাছির মতো ভন ভন করো কেন? ঈশা কি বললেন? আমি মাছির মতো ভনভন করি? আমি যদি মাছি হই তাহলে আপনিও কাইল্লা কাক আর কাকের মতো কাকা করে আমার মাথা খান। রেগে চিল্লিয়ে। রিয়ান এবার রেগে গেল। রিয়ান চুপ করবা না, আছাড় মারব? রেগে। রিয়ানের কথায় ঈশা ভয় পেয়ে একদম চুপ হয়ে গেল আর শক্ত করে গলা জড়িয়ে ধরল, যদি রিয়ান সত্যি সত্যি ফেলে দেয় এই ভয়। ঈশার কাণ্ডে রিয়ানের রাগ উধাও হয়ে গেল আর জোরে জোরে হাসতে লাগল। রিয়ানের হাসিতে ঈশা পুরো বোকা বনে গেল। ঈশা কি হলো, এভাবে হাসছেন কেন? চোখ ছোট ছোট করে। রিয়ান তোমার এমন বাচ্চামো দেখে। ঈশা আমি আবার কোথায় বাচ্চামো করলাম? রিয়ান কেমন শক্ত করে গলা জড়িয়ে ধরেছ। ঈশা আমি সাধে ধরিনি, আপনি যদি ফেলে দেন তাই ধরেছি। রিয়ান ও তাহলে আমায় ভয় পাও? ঈশা ভয়, তাও আপনাকে হাস্যকর। আপনাকে অবিশ্বাস করি, কিন্তু ভয় না, অবিশ্বাস করি।
রিয়ান ও ও আচ্ছা তাই নাকি? ঈশা হু তাই। রিয়ান ভয় কাকে বলে সেটা ভালো করে বোঝাবো বলেই ঈশাকে গাড়িতে বসালো আর নিজেও ঈশার সাথে বসল। ঈশা তো হেব্বি ভয় পেয়ে আছে আর বারবার ভয়ে ঢোক গিলছে, এটা ভেবে যদি কোথাও মেরে তাকে ফেলে দেয়। ঈশা দে দে দেখুন আমাকে ছাড়ুন নইলে আমি পুলিশকে কল করব। রিয়ান স্বাভাবিকভাবেই ঈশার দিকে তাকিয়ে বলল কেন? ঈশা এই আমাকে আপনি মেরে ফেলে দিয়ে আসবেন তাই? ঈশার কথায় রিয়ান তো হু হু করে হাসতে লাগল। ঈশা কি হলো, আমি কি হাসির কথা বলেছি, এত হাসছেন কেন? রেগে বেচারা রিয়ান হাসির তজন্য কথাই বলতে পারছে না এমন অবস্থা। এতে ঈশা আরও রেগে যায়। ঈশা কি হলো বলবেন না, আমি চেঁচাব। রেগে এবার রিয়ান অনেক কষ্টে হাসি থামিয়ে বলল পাগল নাকি আমি তোমায় কেন মারতে যাব? আমি তো তোমায় আমার বাসায় নিয়ে যাচ্ছি। ঈশা রিয়ানের কথায় অবাক হয়ে গেল। ঈশা মানে কি আপনার বাসায় কেন নিয়ে যাবেন? অবাক হয়ে রিয়ান তোমার কি মনে হয় এই অসুস্থ অবস্থায় তোমায় একা ছেড়ে যাব আমি? সেটা কখনোই হবে না। আমার বাসায় আমার আপু আছে, সাথে অনেক সার্ভেন্টরাও, তাই তোমার কোনো সমস্যা হবে না। ঈশা বাট আমার এসবের প্রয়োজন নেই, আমি একা থাকতে পারি, আমার অভ্যাস আছে। রিয়ান আমি থাকতে তোমার আর অভ্যাসের প্রয়োজন নেই, সো চুপ থাকো নইলে আমি কিন্তু সত্যি সত্যি জঙ্গলে ফেলে দিয়ে আসব তোমায়। ঈশা ভয়ে চুপসে গেল। তারপর রিয়ান ঈশাকে নিজের বাসায় নিয়ে গেল। বেল বাজাতেই রাইনা দরজা খুলে দিল আর রিয়ানের কোলে এভাবে একটা মেয়েকে দেখে রাইনা অবাক। রাইনা ভাই এই মেয়েটি কে আর কেনই বা তুই ওকে কোলে নিলি? ঈশার তো মন চাচ্ছে লজ্জায় মাটিতে মিশে যেতে। কত মানুষ তাকে রিয়ানের কোলে দেখছে। রিয়ান ও ঈশা এখন ভেতরে তো ঢুকতে দে, নাকি এখানেই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকব? রাইনা না না ভেতরে আয়। তারপর রিয়ান ঈশাকে নিয়ে ভেতরে ঢুকল। ঈশাকে সোফায় বসিয়েই রিয়ান উপরে চলে গেল ফ্রেশ হতে। রাইনা কি হয়েছে তোমার ঈশা? ঈশার কপালে হাত দিয়ে রাইনার এত কেয়ার দেখে ঈশা অবাক, এটা ভেবে যে তাকে রাইনা কি করে চিনল। ঈশার এমন অবাক হওয়া দেখে রাইনা মুচকি হেসে বলল, রাইনা তোমার কথা আগেই রিয়ান বলেছে কিন্তু তোমায় দেখায়নি তাই তখন চিনতে পারিনি। ঈশার হঠাৎ কেন যেন লজ্জা লজ্জা লাগছে। তারপর লজ্জা মাখা ফেস নিয়ে বলল। ঈশার লজ্জা দেখে রাইনা মুখ টিপে হেসে বলে, রাইনা হুম হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এর মধ্যেই রিয়ান চলে আসলো আর ঈশাকে আবার কোলে তুলে নিল। এতে ঈশা আরও অনেকটা লজ্জা পায় আর ফিসফিস করে বলে, ঈশা এই কি করছেন, কি নামান আমাকে, আপু আছে তো। রিয়ান চোখ গরম করে ঈশার দিকে তাকালো, এতে ঈশা আবার চুপ করে যায়। রাইনা বাব্বাহ বউয়ের প্রতি এত কেয়ারিং? রিয়ান হু তা তো অবশ্যই, তোর কি? রাইনা আমার কিছুই না হু বলেই রাইনা কিচেনে চলে গেল। আর রিয়ান ঈশাকে উপরে নিজের রুমে নিয়ে গেল। ঈশার কেন জানি না রিয়ানকে আজ খুব ভালো লাগছে। ঈশা আচ্ছা আজ ওনাকে এতটা কেন ভালো লাগছে? আমি কি তাহলে ওনার প্রেমে পড়লাম? এটা ভেবেই ঈশা মুচকি হাসল। রিয়ান ঈশার দিকে তাকিয়ে দেখে ঈশা হাসছে। কিন্তু রিয়ান ঈশার হাসির কারণ খুঁজে পেল না। রিয়ান কি হলো, এভাবে হাসছ কেন? ঈশা না কিছু না। রিয়ান ওহ বলেই ঈশাকে বেডে বসালো এবং বলল, রিয়ান তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঈশা আচ্ছা। তারপর রিয়ান চলে গেল আর ঈশা নিজের ফোন নিয়ে একজন অফিসারকে কল দিল। অফিসার ইয়েস ম্যাম, আপনি কই, এখন সুস্থ? ঈশা হ্যাঁ, এখন একটা কথা বলুন, আমরা বাসায় পৌঁছলাম কি করে? অফিসার আসলে ম্যাম আপনি তদন্ত করতে করতেই হঠাৎ সেন্সলেস হয়ে যান, তাই আমরা ধরাধরি করে আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। ঈশা ও আচ্ছা, তা কাজ কতদূর? অফিসার হ্যাঁ ম্যাম, মোটামুটি ভালোই, আর জানা গেছে ভদ্রলোকটি গুলিতেই মারা যায়।
ঈশা সেটা আমিও জানি, অন্য নিউজ বলুন। ওই রক্তের ডিএনএ আর মিমিজানের ডিএনএ কি ম্যাচ করেছে? অফিসার নো ম্যাম, সেই রক্তটি অন্য কারো, হয়তো খুনির। তবে হ্যাঁ, জানা গেছে মিমিজান মারা যাওয়ার পূর্বে খুনিটার সাথে ধস্তাধস্তি করেছে নিজেকে বাঁচানোর জন্য। ঈশা ও আচ্ছা, আমি সুস্থ হলে আসার চেষ্টা করব। অফিসার ওকে ম্যাম। ঈশা আচ্ছা, এখন রাখছি। ঈশা ফোন রাখতেই দেখল রিয়ান ঈশার দিকে খাবার নিয়ে তাকিয়ে আছে। ঈশা ভেতরে ভেতরে ভয়ে সেটা ভেবে যে রিয়ান কিছু শুনে ফেলেনি তো। রিয়ান কার সাথে কথা বলছিলে? ঈশা ও রাতিকু ফোন করেছিল, তার সাথেই কথা বলছিলাম। রিয়ান ওহ। রিয়ানের কেন যেন মনে হচ্ছে ঈশা তার থেকে কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি সেটা সে বুঝতে পারছে না। রিয়াদ ওকে এখন খেয়ে নাও তো। ঈশা আচ্ছা দিন। ঈশা নিজের হাতে খেতে চাইলে রিয়ান কেড়ে নিয়ে বল। রিয়ান না, আমি খাইয়ে দিব, সো চুপচাপ থাকো। ঈশা কিন্তু। রিয়ান আবার চোখ রাঙিয়ে। ঈশা আর কিছু বলল না। রিয়ান নিজের হাতে খুব যত্নে ঈশাকে খাইয়ে দিল। ঈশা আচ্ছা, আপনার মা বা বাবাকে যে দেখছি না। ঈশার কথায় রিয়ানের মন একদম খারাপ হয়ে যায়। রিয়ান আমার মা নেই আর বাবা। ঈশা ও ক্ষমা করবেন, কিন্তু আপনার বাবা? রিয়ান উনি অন্য দেশের থাকেন তার সেকেন্ড ওয়াইফকে নিয়ে। ঈশা সরি, আপনাকে এভাবে জিজ্ঞেস করা উচিত হয়নি। রিয়ান মুচকি হেসে বলে। রিয়ান 2 দিন পর তো এমনিই আমার বউ হবা, এতে প্রশ্ন করতেই পারো। রিয়ানের কথায় ঈশা আর কিছুই বলল না, চুপচাপ মাথা নিচু করে রইল। এতে রিয়ান মুচকি হাসল। এভাবেই চলতে থাকে। ঈশা এই কয়েকদিনে রিয়ানের এত কেয়ারকে ভালোবেসে ফেলেছে, কিন্তু প্রকাশ করেনি। ঈশা ফোনেই তার টিমকে এটা ওটা করতে বলে, কারণ সে রিয়ানের বাসা থেকে কোনো মতেই বের হতে পারবে না, প্রতি জায়গায় সিকিউরিটি আর বডিগার্ড। এমনিতেও ঈশা তার ড্রেসটাও আনেনি যা পরে বের হতে পারবে। হ্যাঁ, ঈশা আন্ডারগ্রাউন্ড এজেন্টস পুলিশের RCID অফিসারদের লিডার। ঈশার উপরেও একজন বস আছে, তবে তার থেকেও বেশি প্রয়োজন ঈশাকে। ঈশা শুধু একটা কথাই মন দিয়ে ভাবে, মিমিজানকে যখন ঈশা জিজ্ঞেস করেছিল কে তাকে গুলি করেছে, তখন মিস্টার মিজান তাকে বলেছিল যে ম। এই মটা কি সেটাই বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ ভেবেই তাড়াতাড়ি উঠে দাঁড়াল। ঈশা না, এখানে আর চুপ করে বসে থাকা যায় না, আমাকে এখন যেতেই হবে যে করেই হোক। বলেই ঈশা রেডি হয়ে বেরিয়ে গেল। রুম থেকে বেরোতেই দেখল রাইনা তার রুমের দিকে আসছে। এই কয়েকদিনে খুব ভাব জমেছে রাইনা আর ঈশার। ঈশার রেডি হওয়া দেখে রাইনা জিজ্ঞেস করল, রাইনা কি হলো, কোথায় যাচ্ছ? ঈশা মানে অনেকদিন তো হলো এখানে আসলাম, আমার এখন বাসায় যেতে হবে, আর এমনিতেও আমার ডিউটি আছে। রাইনা তুমি এখানেই থাকবে? ব্যাস। ঈশা কিন্তু আপু একটু বুঝেন, আমার যেতেই হবে। রাইনা বললাম না, কোথাও যেতে পারবে না। ঈশা ওকে এখানেই থাকবো, কিন্তু আমার পুরনো বাসাটাকেও যে ছাড়তে পারছি না, বাবার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে বাড়িটার। রাইনা ও আচ্ছা আচ্ছা, তো যাও, সমস্যা কোথায়? ঈশা আচ্ছা বলেই যেতে নিল, অমনি বলল, রাইনা আমাদের গার্ড তোমায় পৌঁছে দিয়ে আসবে। ঈশা ঠিক আছে, তাই হবে। তারপর রিয়ানদের এক গাড়িতে করে ঈশাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসলো। ঈশাও বাসায় পৌঁছতেই তার পোশাক পরে আন্ডারগ্রাউন্ড দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ঈশা আবার সেই জায়গায় আসলো আর রাত পর্যন্ত অপেক্ষা করতে লাগল। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে দেখল একটা ছেলে ড্রিঙ্ক করতে করতে আসছে আর কি সব প্রলাপ বকছে। ঈশা দ্রুত তার টিমকে ডাকল, ফোন করে। তারাও কিছুক্ষণের মধ্যে এসে ছেলেটাকে পাকড়াও করল। তারপর ঈশা ধীরে ধীরে বেরিয়ে আসল। ছেলেটি কি হচ্ছে কি, কে আপনারা, আমাকে কেন ধরে রেখেছেন? ঈশা খুন করে বলছিস আমি কিছু করিনি? ছেলেটি মানে খুন? কিন্তু কে করেছে? ইয়ারা চুপ, নিজেকে কি মনে করছিস খুব ইনোসেন্ট?
ছেলেটি আরে আমি বা কিছু করিনি। ঈশা আচ্ছা মানলাম তুই কিছু করিসনি, কিন্তু তুই এত তোতলাচ্ছিস কেন? ছেলেটি আমি সত্যিই কিছু জানি না বিশ্বাস করেন। ঈশা চুপ, এখন নাম বল। ছেলেটি মামা মারুফ। ঈশা এর রক্তের ডিএনএ আর ওই রক্তের ডিএনএ ম্যাচ করো, গিয়ে যাও। অফিসার ওকে ম্যাম এই চল বলেই টেনে নিয়ে যেতে লাগলো আর মারুফ বারবার বলতে লাগলো, ম্যাম আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। ঈশা একটা দীর্ঘশ্বাস নিয়ে যেই পেছনে ঘুরল সাথে সাথে চমকে উঠল আর অবাকও, কারণ পিছে রিয়ান দাঁড়িয়ে আছে। ঈশা নিজের ক্যাপটা খুলে কাপা কাপা গলায় বলতে লাগল, ঈশা আপনি এখানে কি করছেন? রিয়ান সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করার কথা, কে তুমি? রেগে ঈশা আমি তই। ঈশা কেন, কি হয়েছে? রিয়ান আমি জানি তুমি। ঈশা তোমার আসল পরিচয় জানতে চেয়েছি, ড্যাম ইট। রেগে চিল্লিয়ে রিয়ানের চিৎকারে ঈশা ভয়ে কেঁপে উঠল। ঈশার সাথে রিয়ান চিল্লিয়ে কথা বলছে দেখে দুইজন অফিসার এসে বলতে লাগল, অফিসার মিস্টার হার্স, আপনার সাহস কি করে হয় আমাদের বসের সাথে এভাবে জোর গলায় কথা বলার? আর কিছু বলতে নিলে ঈশা ইশারায় থামিয়ে দেয় এবং বলে এখান থেকে চলে যেতে। তারাও চলে যায়। তারা চলে যেতেই ঈশা রিয়ানের দিকে এক পলক তাকিয়ে নিজের গাড়ির যেতে লাগল। রিয়ানের এই ইগনোর একদম সহ্য হল না। আবার রেগে চিল্লিয়ে বলল, রিয়ান কি হলো আনসামি? রেগে চিল্লিয়ে ঈশা থেমে পেছনে ফিরে বলল, নিজের বাসায় যাও। বলেই আবার গাড়ির কাছে যেতে লাগল। এবার রিয়ান নিজের রাগ কন্ট্রোল করতে পারল না একদমই। সেও পেছনে পেছনে গিয়ে ঈশাকে গাড়ির সাথে শক্ত করে চেপে ধরল। আর ঈশা ব্যথায় কুকরিয়ে ওঠে। রিয়ান এত তেজ কিসের? হ্যাঁ, আমি বললাম না আমার আনসার দিতে, আর তুমি আমাকে ইগনোর করছো, হাউ ডেয়ার ইউ? রেগে চিল্লিয়ে ঈশা প্লিজ ছাড়ুন, আমায় লাগছে আমার। রিয়ান আগে আমার আনসার দাও, তারপর ছাড়ব। রেগে মিস্টার লাকিন আমি বলছি সবটা। মিস্টার লাকিনের কণ্ঠ শুনে রিয়ান ঈশাকে সাথে সাথে ছেড়ে দিল আর ঈশাও নিজেকে সামলিয়ে চুপচাপ দাঁড়াল। রিয়ান আঙ্কেল আপনি এখানে? মিস্টার লাকিন হুম আমি। ঈশা গাড়ি নিয়ে চলো তোমার বাসায়। ঈশা আচ্ছা প্রফেসর। মিস্টার লাকিন হুম। রিয়ান ঈশার গাড়িতে ওঠো আর তোমার বডিগার্ডদের বলো তোমার গাড়ি নিয়ে যেতে। রিয়ান আচ্ছা আঙ্কেল বলেই রিয়ান তার বডিগার্ডদের বলে দিল গাড়ি নিয়ে যেতে। তারা গাড়ি নিয়ে যেতেই ঈশা ড্রাইভিং সাইড বসল। মিস্টার লাকিন পেছনের সিটে আর রিয়ান ঈশার পাশে। রিয়ান এসবের কিছুই বুঝতে পারছে না। রিয়ান আমরা কোথায় যাব আঙ্কেল? মিস্টার লাকিন ঈশার বাসায়। ঈশা স্টার্ট দাও। ঈশা ওকে প্রফেসর বলেই ঈশা ড্রাইভ শুরু করল। ঈশার এত ভালো ড্রাইভ দেখে রিয়ান অবাক। আরও অবাক হল জঙ্গলের দিকে যাচ্ছে দেখে। রিয়ান জঙ্গলের দিকে কেন? তোমার বাসা তো ওই দিকে। ঈশা কিছুই বলল না, শুধু বলল দেখে যাও। তাই রিয়ানও কিছু বলল না। সে আজ সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে সকল রহস্য আজ সে জানবেই। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের ভেতরে পৌঁছে যায় এবং একটা সুইচ চাপতেই কয়েকটা গাছ সরে যায় আর সেখান দিয়ে সরু খুব সুন্দর একটা রাস্তা বেরিয়ে আসে। সেই রাস্তায় ঢুকতেই গাছগুলো আবার নিজের জায়গায় চলে আসে। এতে কেউই বুঝতে পারবে না এখানে কোনো রাস্তা আছে। এটা একটা আন্ডারগ্রাউন্ড রোড। এসব দেখে রিয়ান জাস্ট হা হয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ঈশা পার্কিং সাইডে গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে নেমে ফিঙ্গারপ্রিন্ট দিতেই দরজা খুলে যায়। তারপর মিলাকিন আর রিয়ানকে ভেতরে আসতে বলে। রিয়ান চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে শুধু। ঈশার সাথে গিয়ে এক সাইডের সোফায় বসল। মিস্টার লাকিন এবার বলো কি কি জানতে চাও ঈশার ব্যাপারে? রিয়ান সবটাই। মিস্টার লাকিন বেশ বলছি। আর ঈশা তোমার মনেও নিশ্চয়ই প্রশ্ন এসেছে রিয়ানকে কি করে চিনি? ঈশা হুম।
মিস্টার লাকিন তাহলে শোনো, রিয়াককে আমি ছোট থেকেই চিনি। রিয়ানের বাবা আমার বন্ধু ছিল, তাই রিয়ান আমায় আঙ্কেল বলে ডাকে। আমিও রিয়ানকে নিজের ছেলের মতোই ভালোবাসি এবং বিশ্বাসযোগ্য। ঈশা: ওহ আচ্ছা। মিস্টার লাকিন: এখন শোনো ঈশার কাহিনী। ঈশা হচ্ছে এই দেশের আন্ডারগ্রাউন্ড এজেন্সির কমান্ডার। এসব ব্যাপারে আমি তেমন ভালো জানি না, তবুও দিচ্ছি ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিন্স ইলিয়াস খান এর একমাত্র কন্যা ঈশা খান। ঈশার বাবার পরিচয় রিয়ান অবাক, কারণ ইলিয়াস উনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং খুব ভালো একজন কমান্ডার ছিল। তার মতো অধিক বুদ্ধি কারো ছিল না, আর না ছিল তার সাথে পাঙ্গা নেওয়ার মতো কারো সাহস ছিল না। মিলাকিন আবার বলতে শুরু করলেন, মিস্টার লাকিন, ঈশার জন্মের পরপরই ঈশার মা মারা যায়, তাই তার সুরক্ষার জন্য ইলিয়াস আমার কাছে ঈশাকে নিয়ে আসে। সেই ছোট থেকেই ওকে নিজের হাতে মানুষ করেছি। ইলিয়াসও আসতো তার মেয়ের সাথে দেখা করতে। বেশ ভালোই চলছিল দিনকাল। যতই দিন যেতে লাগল ঈশারও এইসব রহস্যময়ী কাজে তার আগ্রহ বাড়তে থাকে এবং অনেক কিছুই জানার আগ্রহ উঠে, তাই সে সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকত। এটা দেখে যখন উষা মাধ্যমিক শেষ করল তখনই ইলিয়াস তাকে নিয়ে যায় এবং ঈশাকে আলাদাভাবে ইলিয়াস শিক্ষা দিত কমান্ডারের কাজ এবং অস্ত্রের সম্পর্কে। ঈশা দিন দিন অনেকটাই পারদর্শী হয়ে যায়। ঈশার বাবার খুব ইচ্ছে ছিল ঈশাকে ইলিয়াসের পদে নিযুক্ত করার, কিন্তু এই পদে আসার আগেই ইলিয়াস বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে মিস্টার লাকিন ঈশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার আগেই সাথে সাথে চোখ মুছে ফেলল। রিয়ানের খারাপ লাগছে, তবুও জিজ্ঞেস করল, রিয়ান তারপর কি হয়েছে আঙ্কেল? মিস্টার লাকিন: ঈশার লেখাপড়া যখন প্রায় শেষ তখন ইলিয়াসের হঠাৎই হার্ট অ্যাটাক হয়। শেষবারের মতো শুধু আমায় একটা কথাই বলেছিল, তার মেয়ে যেন কারো প্রকাশ্যে না থাকে এবং ঈশাকে যেন ইলিয়াসের পদেই নিযুক্ত করা হয়। সেদিন থেকে ঈশাও নিজেকে প্রস্তুত করতে থাকে। 2 বছর আরও অনেক ভালো প্রশিক্ষণ নেয়। তারপর আসে ওই আতঙ্কবাদীর বোমা হামলার বিষয়টা। সেটাও শুধুমাত্র ঈশার জন্য সফল হয়েছে। ঈশাই অনেক কঠোর পরিশ্রম আর তার বুদ্ধি দিয়ে খুবই নিখুঁত প্রমাণ জোগাড় করেছিল। সেদিন বলেছিলাম না তোমাকে একটা মেয়ে এসব করেছে? ঈশাই সেই মেয়ে, বুঝলে? সমস্ত ব্যাপারটা শুনে রিয়ান বাকরুদ্ধ। সে ভাবতে পারছে না ঈশা এতটা ভালো কিছু করতে পারে, অথচ রিয়ান ঈশাকে সামান্য ওয়েটার হিসেবে চিনত। কোনো ওয়েটারের আড়ালে এত কিছু হবে সেটা বোঝা দেয়। তখনই ঈশার ফোনে কল আসল। ঈশা রিসিভ করল। ঈশা: হ্যালো। ঈশা: কি সত্যি? কিছুটা উত্তেজিত হয়ে। ঈশা: আচ্ছা, এখন ওকে পিটিয়ে সত্যিটা পেট থেকে বের করো। ঈশা: আচ্ছা, এখন রাখছি, কাল সকালে দেখা হবে। বলেই ঈশা ফোন কেটে দিল। মিস্টার লাকিন: কি হয়েছে? ঈশা: প্রফেসর, ওই মারুফের ডিএনএ এর সাথে ওই রক্তের ডিএনএ ম্যাচ করেছে। মিস্টার লাকিন: বাহ, এটা তো ভালো খবর। ফাইলানি আরও একটা কেস সলভ, কি বলো? ঈশা উত্তরে শুধু মুচকি হাসল। মিস্টার লাকিন আবার জিজ্ঞেস করল, মিস্টার লাকিন, তা এখন বলো তো তোমাদের মধ্যে কিসের সম্পর্ক, কি করে চিনো দুজনকে? ঈশা তো চুপসে গেল আর মাথা নিচু করে রইল। রিয়ান হেসে সবটা খুলে বলল। সব শুনে মিলাকিন বলে ওঠে, মিস্টার লাকিন, বিয়ে করবা ঠিক আছে, তবে এখনই? মিস্টার লাকিনের কথায় ঈশা আর রিয়ান হতবাক। কি বলতে চাইছে মিস্টার লাকিন? ঈশা মানে অবাক হয়ে। মিস্টার লাকিন, তোমার জীবন বিপদে আছে ঈশা, তোমার আর রিয়ানের বিয়ে পাবলিকের সামনে হওয়াটা খুবই সমস্যার, তাই বলছি আমার কথা শুনো। রিয়ান: কিন্তু ঈশা, পাবলিকের সামনে গেলে কি সমস্যা হবে আঙ্কেল? অবাক হয়ে মিস্টার লাকিন: কারণ ইলিয়াসের ইচ্ছে তার মেয়েকে যেন প্রকাশ্যে বিয়ে দেওয়া না হয়। রিয়ান: ওহ, তাহলে তো এখনই হওয়া উচিত ঈশা, তুমি রাজি?
ঈশা একবার মিস্টার লাকিনের দিকে তাকালো, সে ইশারা করল রিল্যাক্স। ঈশা বাবার মৃত্যুর পর প্রফেসর কেই নিজের বাবা বলে মেনেছি। আর রিয়ান আর কি? ঈশা আপনাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি, তাই আমি আপনাকে বিয়ে করতে রাজি। ঈশার কথায় রিয়ান হাসল, কিন্তু ভেতরে ভেতরে সে অনেকটাই খুশি এটা ভেবে যে ঈশা তাকে ভালোবাসে। রিয়ানের ইচ্ছে করছে ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আই লাভ ইউ ঈশা, আই লাভ ইউ সো মাচ, তোমায় ছাড়া এই রিয়ান যে মূল্যহীন। কিন্তু রিয়ান চাইলেও কিছু বলছে না, কারণ তাদের সামনে মিস্টার লাকিন বসে আছে। মিস্টার লাকিন হেসে বলল, বাহ আমার ঈশা, মাও তো রাজি, তো এখন চলো গির্জায়। রিয়ান, না আঙ্কেল, আমরা মুসলিম, তাই আমি চাই আমাদের ইসলাম রীতিতেই বিয়ে হোক। ঈশা, আমিও ওনার সাথে একমত প্রফেসর। মিস্টার লাকিন, আচ্ছা ঠিক আছে। রিয়ান, এত রাতে কোথাও এই দেশে কাজী হওয়া যাবে বলে তো মনে হয় না। মিস্টার লাকিন, ওই ব্যবস্থা আমি করতে পারবো, তুমি শুধু তোমার বডিগার্ডদের দিয়ে যা করার করো। রিয়ান, আচ্ছা আঙ্কেল। বলেই রিয়ান ফোন নিয়ে অন্যদিকে চলে গেল। তারপর ঈশা, মিস্টার লাকিন আর রিয়ান উপরে চলে আসলো আন্ডারগ্রাউন্ড থেকে। কিছুক্ষণের মধ্যেই রিয়ানের বডিগার্ডরা হাজির হলো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। তারা কিছুক্ষণের মধ্যেই রওনা হলো এবং একটা 5 স্টার হোটেলে গিয়ে গাড়ি থামালো। তারপর 10 ফ্লোরে গিয়ে একটা রুমে ঢুকল। সেখানে আগেই রাইনা আর কাজী সাহেব ছিল। রাইনা ঈশার পেশার সম্পর্কে এখনো কিছু জানে না। রিয়ান আর ঈশা গিয়ে এক সোফায় বসল আর তাদের সামনে কাজী সাহেব। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। তারপর ঈশা আর রিয়ানকে বিয়ের রেজিস্ট্রেশন পেপারে সাইন করালো। খুব সুন্দরভাবেই ইসলামী রীতিতে ঈশা আর রিয়ানের বিয়ে সম্পূর্ণ হল। ঈশা আর রিয়ান এখন লিগেলি হাজবেন্ড ওয়াইফ। এটা ভাবতেই রিয়ান মুচকি মুচকি হাসছে। সাক্ষী হিসেবে মিলাকিন আর রাইনা ছিল, তাই তাদেরও সাইন নেওয়া হল। বিয়ের সকল নিয়ম শেষ করতে করতে ভোর হয়ে যায়। তাই ঈশা রিয়ান আর মিলাকিন এর সাথে নিজের বাসায় চলে আসে এবং ঈশা রেডি হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য। রিয়ান, কাল রাত থেকে কিছুই খাওনি, খেয়ে নাও। ঈশা, আমার কাজ আছে, খেতে পারবো না, তাড়াতাড়ি যেতে হবে। রিয়ান একদম চুপ, মাত্র ভোর, তাই চুপচাপ খাও, নইলে মার খাবা। চোখ রাঙিয়ে ঈশা, এই আপনার সাহস তো কম না, আপনি আমাকে মারের ভয় দেখান। কিছুটা সাহস নিয়ে বলল। রিয়ান, কি বললা? রেগে। এবার ভয় ঈশার গলা কাট হয়ে গেছে। ঈশা, নানা কিছু না খেয়েই যাব। রিয়ান, এই তো গুড। তারপর রিয়ান বডিগার্ডকে আনানো খাবারটা ঈশাকে খাইয়ে দিল আর ঈশাও রিয়ানকে খাইয়ে দিল। মিস্টার লাকিন দূর থেকে দেখে হাসল। মিস্টার লাকিন, ঈশ্বর এদের দুজনেরই জন্যই তৈরি করেছে। মুচকি হেসে খাওয়া দাওয়া শেষ করে ঈশা আর মিস্টার লাকিনকে অফিসে পৌঁছে দিয়ে রিয়ানও নিজের অফিসে চলে গেল। ঈশা আর মিস্টার লাকিন মারুফের সামনে বসে আছে। আর মারুফ মাথা নিচু করে আছে, তার পাশেই মারুফকে শায়েস্তা করার জন্য একজন অফিসার আছে। ঈশা প্রশ্ন করা শুরু করল, ঈশা, কেন মেরেছিস মিমিজানকে? মারুফ, উনি আমার কলেজের স্যার ছিল। আগে থেকেই আমাকে দেখতে পারত না, অনেক বাজে কথা শোনাত, যেখানে সেখানে অপদস্থ করত। কিন্তু আমি কিছু বলতাম না, হাজার রাগ থাকলেও। আমার ড্রাগের নেশা ছিল, সেটা আমার স্যার জেনে যায়। তাই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য সবসময় ফলো করত। আমি এসবের কিছুই জানতাম না। ওই দিন ওই ফ্যাক্টরিতে ড্রাগসের জন্যই বসেছিলাম, অমনি স্যার আমার সামনে এসে হাজির হয় এবং হুমকি দেয় আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিবে। আমিও ভয় পেয়ে যাই, তাই নিজেকে বাঁচাতে ওনাকে খুন করে দেই আর সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসি। বলেই মারুফ কাঁদতে লাগল। ঈশা, আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তোমার ব্লাড সেখানে কেন ছিল? মারুফ, আসলে আমার হাত কেটে গিয়েছিল স্যারের সাথে ধস্তাধস্তি করার সময়।
মিস্টার লাকিন সামান্য ড্রাগসের জন্য একজন নিরপরাধ মানুষকে খুন করতে পারলে? মারুফ, প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করেছি নিজের অজান্তে। ঈশা, এটা ভুল নয়, অনেক বড় অন্যায় করেছিস তুই। তোর জন্য ফাঁসির শাস্তিও আমার কাছে কম মনে হচ্ছে। সামান্য ড্রাগসের জন্য একটা ফ্যামিলিকে ছাড়খাড় করে দিলই। একবারও ভাবলি না তোরও তো একটা পরিবার আছে? মিমিজার তোর বাবার মতোই তো ছিল নাকি? ঈশার কথায় মারুফ কাঁদতেই লাগল। ঈশা, একে নিয়ে যাও, কালই এর আদালতে রায় হবে। অফিসার, ওকে ম্যাম। তারপর মারুফকে নিয়ে গেল। ঈশার চুপচাপ বসে রইল। মিস্টার লাকিন ঈশার কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স, আমি এর পরেরটা দেখে নিব। ঈশা, হুম প্রফেসর। মিস্টার লাকিন, আচ্ছা একটা কথা বলো তো, তুমি জানলে কি করে যে এই মারুফই খুন করেছে? মিস্টার লাকিনের প্রশ্নে ঈশা মুচকি হাসল। মিস্টার লাকিন আবার ভ্রু কুঁচকে বলল, মিস্টার লাকিন কি হলো বলো? ঈশা, মিস্টার মিজানকে যখন আহত অবস্থায় পাই তখন তাকে জিজ্ঞেস করেছিলাম কে তাকে গুলি করেছে। সে উত্তরে শুধু মমা মমই বলে মারা যায়। আমি সেদিন থেকেই ভাবতে থাকি উনি কার কথা বলতে চেয়েছিল। পরের দিন যখন ওনার খুনের তদন্ত করতে থাকি তখন রক্ত আর কিছু ড্রাগস পাই। সেগুলো ফরেন্সিকে পাঠিয়ে দেই, কিন্তু এগুলোর কোনো টাই মিমিজানের ডিএনএ ম্যাচ করেনি আর ড্রাগসও মিমিজানের ব্লাডে পাওয়া যায়নি। সন্দেহ আরও বাড়ে। তারপর একদিন হুট করেই মাথায় এলো মিমিজানের বলা শেষের কথা। তাই ওনার যত রিলেটিভস, ফ্যামিলি, স্টুডেন্টস আর টিচার্স, বন্ধুবান্ধব সবার নামেই খোঁজ নিলাম কার নামের প্রথমে এম আছে সেটা। এরকম অনেকের খোঁজ পেলাম, কিন্তু কাকে ছেড়ে কাকে বলবো তা ঠিক বুঝতে পারলাম না। পরে আবার মনে হলো এখানে যেহেতু ড্রাগস পাওয়া গেছে তাহলে যে ড্রাগস নিয়েছে সে আবার আসবে। তাই কাল রাত পর্যন্ত অপেক্ষা করলাম। রাতে দেখি মারুফ সেখানে ড্রাগসের জন্য এসেছে, তখনই পাকোড়াও করি ব্যাটাকে। মিলাকিন, বাহ, খুব ভালো পরিকল্পনা। ঈশা উত্তরে শুধু মুচকি হাসল। ঈশা, আচ্ছা প্রফেসর, আমায় রেস্টুরেন্ট যেতে হবে। মিলাকিন, আচ্ছা চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। ঈশা, আচ্ছা প্রফেসর। মুচকি হেসে তারপর ঈশা চেঞ্জ করে মিলাকিনের সাথে রেস্টুরেন্টে চলে যায়। গাড়ি থেকে নেমে ম্যামের সাথে দেখা করে কাজে লেগে পড়ে। রাতিকুও ঈশাকে দেখে অনেক খুশি হয়েছে। হঠাৎ টিভিতে ঈশা আর রিয়ানের করা শ্যুট দেখাতে লাগল। উপস্থিত সবাই ঈশার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, সাথে রাতিকুও। ঈশা একটা ঢোক গিলল, কারণ সবাই ঈশার চারদিকে জমা হয়ে গেছে আর নানা ধরনের প্রশ্ন করছে, ছবি তুলতে চাইছে। ঈশা কি করবে বুঝতে পারছে না। এমন সময় রিয়ানের বডিগার্ডস ভিড় ঠেলে ঈশার কাছে আসলো আর সবাইকে সরিয়ে দিতে লাগল। এতে ঈশা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বডিগার্ডরা পাবলিককে সরিয়ে দিতেই রিয়ান ঈশার কাছে চলে আসে। পাবলিকের চিৎকার চেঁচামেচি আরও বেড়ে যায়। রিয়ান, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ঈশা, হুম, ঠিক আছি। রিয়ান, তোমাকে এখানে কে আসতে বলেছে? হ্যাঁ, কিছুটা চিল্লিয়ে। ঈশা, সরি, আসলে এখানে। রিয়ান, হয়েছে, আর বাহানা করা লাগবে না। এই রেস্টুরেন্টের মালিককে ডাকো। বডিগার্ডকে উদ্দেশ্য করে। বডিগার্ড, ওকে স্যার। বলেই বডিগার্ড চলে গেল। আর এইদিকে পাবলিকের হইচই যেন বাড়তেই লাগল। একসময় নিউজ চ্যানেলের লোকেরাও এসে হাজির হয় এবং সরাসরি টিভিতে দেখাচ্ছে সবকিছু। মিডিয়ার লোকেরা তো একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। ঈশাকে হয় আপনার, ওনাকে বকছেন কেন, ওনার জন্য এখানে আসার কারণ কি, ইটিসি, কিন্তু রিয়ান এসব উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না। এক পর্যায়ে অনেক বিরক্ত আর রাগী হয়ে বলল, রিয়ান, সি ইজ মাই ওয়াইফ এন্ড আই সেভ হার, এনি প্রবলেম? রেগে রিয়ান ম্যারিড, এটা শুনে সবাই অবাক। শুরু হলো আরও হাজার দফা প্রশ্ন।
ঈশার এসব জাস্ট বিরক্ত লাগছে। এমন সময়ই ম্যাম আসলো। ম্যাম ইয়েস স্যার, কিছু বলবেন? রিয়ান, ঈশা আর এখানে কাজ করবে না। ম্যাম, কিন্তু কেন স্যার? অবাক হয়ে রিয়ান, আমার ওয়াইফের এই ধরনের জব করার দরকার মনে করছি না। ম্যাম, হোয়াট? ঈশা, আপনার ওয়াইফ? অবাক হয়ে রিয়ান, হুম, এখন আমরা আসছি বলেই ঈশার হাত ধরে বেরিয়ে আসলো। এই পুরোটুকুই সব জায়গায় ছড়িয়ে গেল। ঈশা রিয়ানের বাসায় আছে। বাসায় আসার পর থেকে টানা 10 দিন ঈশা একটা কথাও বলছে না, রিয়ানের সাথে মুখ ভার করে বসে আছে। খাচ্ছেও না ঠিকমতো। রিয়ান, এই প্রবলেম কি তোমার? এমন করছো কেন আমার সাথে? ঈশা, কথা বলবেন না আমার সাথে বলেই যেই রিয়ানের সামনে থেকে উঠতে নিবে, রিয়ান রেগে ঈশার হাত ধরে হেঁচকা টান দেয়। এতে ঈশা রিয়ানের বুকে গিয়ে পড়ল। রিয়ানের কাণ্ডে ঈশা অনেক অবাক, তবুও ছাড়ানোর চেষ্টা করতে লাগল। ঈশা, করছেন কি? ছাড়ুন আমায়। রিয়ান, আমার বউকে ধরলে তোমার এত অসুবিধা হয় কেন বলো তো? আর ইউ জেলাস? ঈশা, ফালতু কথা কম বলেন আর ছাড়ুন আমায়। রিয়ান, আচ্ছা ছাড়ব, তার আগে একটা পাপ্পা দাও। ঈশা, আমার বয়ই গেছে, দিতে ছাড়ুন নন। রিয়ান, ওকে আমিই নিয়ে নিচ্ছি বলেই রিয়ান নিজের ঠোঁট দুটো দিয়ে ঈশার ঠোঁট দুটো আঁকড়ে ধরল। ঈশার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। তারপর ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগল। প্রায় অনেকক্ষণ পর রিয়ান ঈশাকে ছাড়ল। রিয়ান, এবার বলো তোমার প্রবলেম কি? কেন আমার সাথে কথা বলছো না? তাড়াতাড়ি বলো, নইলে আবার। বলেই যেই রিয়ান এগোলো অমনি ঈশা ঠোঁট ঢেকে বলল। ঈশা, না না বলছি। রিয়ান, এই তো গুড, তাড়াতাড়ি। ঈশা, তখন আপনি ওয়েটারদের অসম্মান দিয়ে কথা বলেছিলেন, তাই? কাজ ছোট হোক বা বড়, মানুষের ভালোর জন্যই তো করে, তাই না? তাই এভাবে অসম্মান করা মোটেও উচিত না। ওরাও মানুষ, সেটা ভুলে যান, আর আমি নিজেই তো ওয়েটার ছিলাম তো। রিয়ান, আচ্ছা বাবা, ভুল হয়েছে, এবার তো কথা বলো। ঈশা, উহু, শাস্তি পেতে হবে। রিয়ান, আবার কি শাস্তি? অসহায় ভাবে ঈশা কান ধরে উঠবস। রিয়ান, ওয়াট? ঈশা, মিরিয়ান হাস, যা বলছি করুন। আমি কিন্তু কমান্ডার, চাইলে আপনাকে সবকিছু করতে পারি, এমনকি আপনার কোম্পানি কেউ নিজের করতে পারবো। হুম। রিয়ান, যথা আজ্ঞা ম্যাডাম, যদি আমার কোম্পানি চলে যায় তাহলে এমন শুকনো কাঠ বউটাকে কি খাওয়াবো? ঈশা, কি বললেন আমি শুকনো কাঠ? রেগে রিয়ান, তা নয়তো কি? ঈশা, দাঁড়ান, দেখাচ্ছি মজা বলেই ঈশা রিয়ানের পিছে ছুটতে শুরু করল। পুরো বাড়ি দৌড়াল। পরে রুমে এসে বালিশ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। ফলে সব তুলোগুলো দিয়ে পুরো রুম ভরে গেল। ঈশা রিয়ানকে ধাক্কা দিয়ে তুলোতে ফেলে দিল আর খিল খিল করে হাসতে লাগল। ঈশা, আমাকে রাগানোর শাস্তি এটাই বলেই হাসতে লাগল ঈশা। আর রিয়ান কিছুটা উঠে বলল, আমাকে রাগানোর শাস্তিও তোমায় দেখাচ্ছি বলেই ঈশাকেও টেনে ফেলে দিল। আজ দুইজন খুব খুশি। হাসতে হাসতে একজন আরেকজনের দিকে তুলো ছুঁড়ছে। এর মধ্যে রাইনা এসে রুমের অবস্থা দেখে অবাক। রাইনা, এই তোরা কি বাচ্চা, এই কি অবস্থা করেছিস রুমের? ফাজলামোর একটা সীমা থাকা উচিত। রিয়ান, ওহ তাই নাকি? বলেই রাইনাকেও এনে তুলোর বিছানায় ফেলল। রিয়ানা আর ঈশা তো হাসতে হাসতে শেষ। রাইনা তো রেগেমেগে শেষ। এই চলছে ওদের জীবন। ঈশা এখন একজন মডেল হিসেবেও পরিচিত, তবে রিয়ান ঈশাকে তেমন করতে দেয় না আর নিজেও খুব কম করে। করলেও ঈশাকে নিয়ে করে। আর ঈশার তো ডিটেকটিভ আছেই, আর রিয়ানের অফিস। ব্যস্ততার মাঝেও তাদের দুইজনের ভালোবাসা এক ফোঁটাও কমেনি। হাজারো ব্যস্ততা থাকলেও দুইজনকে বিভিন্ন কাজে হেল্প করে এসেছে। এর মাঝে ঈশা প্রেগন্যান্ট হয়। খবরটা শুনে রিয়ান কি যে খুশি, ভাষায় প্রকাশ করার মতো না।
5 বছর পর ইফা হেই পাপ্পা দানো আমিও আতমাম্মামের মুতু কলে মতেল সেতেছি খাম্মি রাইনা তো আমাল আতুকুলা পুতুংতা কুলেতে রিয়ান বাহামার আম্মুটা তো দেখছি খুব জিনিয়াস ইফা ও আত্তা পাপ্পা মাম্মা এখনো আতেনি তেনু রিয়ান ইফার সামনে হাঁটু গেড়ে বসে বলল কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সোনা ঈশা এই তো আমি আমার মাম্মামের কাছে চলে এসেছি ঈশাকে দেখে ইফা রিয়ানকে ছেড়ে ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরল ইফা তুমি খুব পচা আমালে ছেলে কতায় চাও কত মিতো কলি টোমালে দানো ঈশা মিস ইউ টু সোনা এই দেখো আমি চলে এসেছি ইফা হুম তিকাচে তিকাচে ঈশা হুম এখন মাম্মাকে একটা কিসি দাও ইফা ঈশাকে একটা পাপ্পি দিল আর ঈশাও দিল এসব দেখে রিয়ান বলল রিয়ান বাহ বাহ মাম্মামকে পেয়ে পাপ্পাকে বলেই গেছে ইফা না পাপ্পা তুমিও আতো আমাল মাম্মা তো তোমালি মাম্মাম ইফার কথা শুনে ঈশা ঠোঁটে কামড় দিল রিয়ান তো এতে রেগে গেল রিয়ান উইটা তোমার মাম্মাম আমার না উইটা আমার বউ বুঝলা বউ কখনো মাম্মাম হয় না ইফা খাম্মাও কি হয় না ইফার কথাতে ঈশা তো হাসতে হাসতে পড়ে যাচ্ছে আর রিয়ান তো আরো রেগে গেল রিয়ান কি বললে খাম্মা দাঁড়াও দেখাচ্ছি মজা বলেই বাবা মেয়ে পুরো বাড়ি দৌড়াতে লাগল আর ঈশা সেখানে দাঁড়িয়েই হাসতে হাসতে বসে পড়ল ঈশা সত্যি এই দুটোকে নিয়ে আর পারি না রাতে ঈশা শুয়ে আছে যেই রিয়ান ঈশার পাশে শুল অমনি ইফা রিয়ানকে ধাক্কিয়ে দুজনের মাঝখানে এসে শুল রিয়ান নিজের ফেস অসহায় করে বলতে লাগল রিয়ান হে আল্লাহ কি দুশ্মনী করে আমাকে এমন এক বজ্জাত মেয়ে দিল আজে কি না একটুর জন্য বউয়ের ধারে কাছেও যেতে দেয় না ইফা একটা কথা বলতো তুই কি সত্যি আমার মেয়ে মেয়ে হয়ে বাবার সাথে এত শত্রুতা কিসের ইফা আমি তোমার মেয়ে না আমি আমার মাম্মামের মেয়ে বলেই ঈশার গায়ে হাত পা দিয়ে ঘুমিয়ে পড়ল আর ঈশা তো হাসছে রিয়ানের অবস্থা দেখে এটা প্রতিদিনের রুটিন সারাক্ষণ ঈশাকে নিয়ে বাবা আর মেয়ের ঝগড়া লেগেই থাকে ঈশা তো এদের দুইজনের কাহিনী দেখতে দেখতে বিরক্ত খাওয়ার সময় ঘুমানোর সময় ঘুর যাওয়ার সময় বলতে গেলে দিনরাত 24 ঘণ্টাই রিয়ান ইফাকে একটা ধমক দিল ইফা দুইটা বেশি দেয় তবে যতই ঝগড়া হোক দুইজন আবার মিলে যায় বেঁচে থাকুক এমন খুনসুটি ভালোবাসা আর ভালোবাসার পরিবারগুলো এরকমই দুষ্টু মিষ্টির হোক সমাপ্ত।